হ্যালো, আমরা পড়ছিলাম অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স। তো এটা হচ্ছে তারই পার্ট 2। আমাদের আগের ক্লাসটা শেষ হয়েছিল ডায়োড একমুখী কারকে। সেখানে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করছিল, ঠিক তো? আমরা দেখছিলাম ইনপুটে লাগাতার এসি কারেন্ট আর আউটপুটে বার হচ্ছে আমাদের ডিসি কারেন্ট। কিন্তু এখানে একটা অনেক বড় সমস্যা আছে। কি সমস্যা? এই যে আউটপুটে ডিসি কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ যে বার হয়, সেটা ছিন্ন ছিন্ন ঢেউ খেলানো বা রিপেল আকারে বার হয়। এবার আমাদেরকে যদি এই সমস্যাটা দূর করে লাগাতার সমপ্রবাহ বা ডিসি কারেন্ট চাই, তাহলে কিছু ব্যবস্থা নিতে হয়। সেই সমস্ত ব্যবস্থা সম্বন্ধে এখানে কিছু বলা নাই, হয়তো পরে বলা থাকতে পারে, তখন আমরা পড়বো। ওকে, চল তাহলে এবার আমাদের শুরু করি টপিক অন্য একটা নতুন। কি? বায়ু শূন্য ট্রায়োড। বায়ু শূন্য ডায়োড পড়েছিলাম কালকে, আজকে পড়বো বায়ু শূন্য ট্রায়োড। বেশি কিছু পার্থক্য নাই, একটু দেখলে বুঝতে পারবি কোন রকম সমস্যা নাই কে আর কোন রকম পার্থক্য নাই কে। দেখ, আগের দিন ভালো করে বুঝেছিস তো, তাহলে এটা বুঝতে কোন রকম অসুবিধা হবে নাই। তাহলে টপিক লেখ বায়ু শূন্য। বায়ু শূন্য ট্রায়োড, ডায়োড থেকে ট্রায়োড। তো দেখ, আমরা কি জানি? আমরা যখন বায়ু শূন্য ডায়োড পড়েছিলাম তখন দেখেছিলাম কি সেইটা হচ্ছে এটা। এটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বায়ু শূন্য ডায়োড, হচ্ছে কি না? আমরা তো এটাই কালকে দেখেছিলাম না, পড়েছিলাম এটাতে। বায়ু শূন্য ডায়োডে কি হয়? বায়ু শূন্য ডায়োডে একটা সিল করা একটা কাঁচ থাকে। দেখ আছে সিল করা কাঁচ, যেটা আমি ডিসি ডি বলছি, এটা আমি ডি দ্বারা বোঝাচ্ছি। এই ডিটা কি? ডিটা হচ্ছে সিল করা একটা কাঁচ। এই কাঁচটার ভিতরে বায়ু শূন্য আছে, মানে কোন রকম বায়ু নাই কে, সব বায়ু রিমুভ করা আছে, ঠিক আছে? এর ভিতরে একটা কি থাকে? এই যে সি আছে না, আচ্ছা ইএফ, এফ হচ্ছে আমাদের কি? ফিলামেন্ট। ফিলামেন্ট বা তন্তু। এখানে ব্যাটারি কানেকশন থাকে, সেই ব্যাটারি থেকে তাপ যায়। সেই তাপটা আমাদের ক্যাথড কি, এই যে বি আছে না, বি হচ্ছে আমাদের ক্যাথড। সেই তাপটা আমাদের ক্যাথড বি দেখাচ্ছি, আমি আমি বি দ্বারা দেখাচ্ছি, কিন্তু বইয়ে নাই কি বি দ্বারা দেখা। ওকে, কি হচ্ছে? আমাদের ক্যাথোডটা এই ফিলামেন্ট থেকে উত্তপ্ত। এই ফিলামেন্ট যেটা আছে, ফিলামেন্ট বৈদ্যুতিক ফিলামেন্ট বা তন্তু থেকে উত্তপ্ত তাপটা আমাদের এই ক্যাথোডটা গ্রহণ করে। সেই ক্যাথোডটা যখন উত্তপ্ত হয়, এই ক্যাথোডটা থেকে কি হয়? ক্যাথোডটা থেকে আমাদের ইলেকট্রন গুলা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে কি নয়? একদম। সেই বাইরে বেরিয়ে আসার পর এই যে এটা আছে, এই ক্যাথোডের অপরটায় আবৃতি আয়ন হিসেবে, আবৃতি আয়ন হিসেবে স্থির থাকছে। ওকে, সেই ইলেকট্রন গুলাকে আমাদের যখন এই যে এটা অ্যানোড বা আমাদের প্লেট যখন এই ক্যাথোডের সাপেক্ষে ধনাত্মক বিভব থাকে, তখন এই ইলেকট্রন গুলাকে নিচের দিকে টানে, আর সেই টানা ইলেকট্রন গুলাকে আমাদের কি তড়িৎ বর্তনীতে পাঠায়, আর এইভাবে আমাদের প্রবাহ সৃষ্টি হয়। এটা কি ছিল? এটা ছিল আমাদের বায়ু শূন্য ডায়োড। মনে পড়ছে কিছু নাকি ভুলে গেলে চাকরি নেই? ওকে, ঠিক আছে। এবার আমরা জানবো বায়ু শূন্য ট্রায়োড কি আর এদের মধ্যে ডিফারেন্স কোথায়। দেখ ভাই, ডিফারেন্স কোথায় সেটা দেখ। এই যে বায়ু শূন্য ডায়োড আছে না, সেই বায়ু শূন্য ডায়োডের ভিতরে একটা এক্সট্রা তড়িৎদ্বার ঢোকানো হয়, তাহলে হয়ে যায় এটা কি বায়ু শূন্য ট্রায়োড। কি সেটা দেখ। সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে একটা সছিদ্র পাত, আর কিছুই না। সেটা হচ্ছে একটা সছিদ্র ধাতব পাত, এর বেশি আর কিছুই নাই। সেটা সছিদ্র ধাতব পাত। সেটা কি থাকে বলতো? একদম সছিদ্র থাকে পাত, বেশিরভাগ ক্ষেত্রে চোঙাকৃতি থাকে, একদম চোঙাকৃতি থাকে। সেই পাঁচটা এই যে আছে না, এই যে প্লেট আছে, প্লেট কি, এই যে প্লেটটা আছে, এই হচ্ছে আমাদের প্লেট। এই প্লেট আর এই যে ক্যাথোড সি আছে, ক্যাথোড বি, এই প্লেট আর এই ক্যাথোড যেটা আছে, প্লেট আর ক্যাথোডের মাঝখানে একটা নতুন পাত, একটা অন্য পাত বা একটা সছিদ্র পাত বা একটা চোঙাকৃতি পাত, যাই বলিস, ঠিক আছে? এইখানে কি করানো থাকে? এইখানে ঢোকানো থাকে। বুঝলিস তো? বুঝতে পেরেছিস? এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় তোর গ্রিড, ঠিক আছে? যেমন ক্যাথোড আছে চোঙাকৃতি, সেরকম আরেকটা পাত এই যে প্লেট আছে, প্লেট আর ক্যাথোডের মাঝখানে বসানো হয়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখিস, এইটা এই যে পাঁচটা আছে না, এই রেড কালার যে ছবিটা আঁকছি আমি, সেই পাঁচটা সচিত্র পাঁচটাকে বলা হয় তোর কি গ্রিড বলা হয়।
গ্রিড বলা হয় বা নিয়ন্ত্রণ গ্রিড বলা হয়, গ্রিড বা নিয়ন্ত্রণ গ্রিড বলা হয়। আমি লিখে দিচ্ছি, আশা করি বোঝাচ্ছে নাকি রে? আরে গ্রিড গ্রিড সরি, গ্রিড বা নিয়ন্ত্রণ গ্রিড বলা হয়। এবার আরেকটু ধ্যান দিয়ে বোঝ, এই যে গ্রিড আছে না, গ্রিড বল বা নিয়ন্ত্রণ গ্রিড বল, সেই নিয়ন্ত্রণ গ্রিডটা বা গ্রিডটা যখন এই প্লেট আর ক্যাথোড যেটা আছে, এই প্লেট আর ক্যাথোডের মাঝখানে রাখা হয়, তখন ক্যাথোডের অনেকটা সামনে রাখা হয়। ঠিক আছে, এই পাঁচটা কি করে বলতো, এই গ্রিডটা ক্যাথোডের অনেকটা সামনে রাখা হয়। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, বুঝতে পেরেছিস তো? বেশি কিছু না, একটা পাতকে অ্যাড করছে। সেই পাতটা কি, সেই পাতটা হচ্ছে একটা সচিদ্র বা চোঙাকৃতি পাত, যেটা কি এই প্লেট, এ হচ্ছে আমাদের প্লেট, এই প্লেট আর ক্যাথোডের মাঝখানে বসাচ্ছে, আর সেটাকে বলছি আমরা গ্রিড বলছি। বুঝতে পেরেছিস তো? এই গ্রিডটা কি হয়, এই গ্রিডটা এই ক্যাথোডটার অনেকটাই সামনে থাকে। বাস, সেম টু সেম কাজ, সেম কাজ। যেমন ডায়োড হচ্ছিল কি, ডায়োড হচ্ছিল যেমন সেম কাজ হচ্ছে আমাদের এই বায়োসিলিক ডায়োডে। কিরকম, এই যে ফিলামেন্ট আছে সে তাপ উৎপন্ন করছে, সেই তাপ আমাদের ধাতব যেটা আছে, ধাতব কি আছে আমাদের ক্যাথোডটা, ধাতব পাতটা বা ক্যাথোডটা, সেই ক্যাথোডটা গ্রহণ করছে। সেই তাপটা গ্রহণ করার পর ক্যাথোড থেকে আমাদের ইলেকট্রন বার হচ্ছে। সেই ইলেকট্রনটা সেম টু সেম এই যে প্লেটটা আছে না, সেই প্লেটটা গ্রহণ করছে, আর এই ইলেকট্রন গ্রহণ করার পর কি করছে, গ্রহণ করার পর এই ইলেকট্রন গুলাকে আমাদের এই তড়িৎ বর্তনীতে পাঠাচ্ছে। এর প্রভাবে আমাদের এই তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ চলছে। বুঝতে পেরেছিস তো? একদম সাধারণ। এবার মাথায় একটা কোশ্চেন আসবে, কি কোশ্চেন? আরে ওটাও আমি জানি কি কোশ্চেন আসছে, তার আগে আরেকটা কথা শোন। কি শুনবিস? দেখ ভাই, এই যে এই যে গ্রিডটা আছে না, কি এই যে গ্রিডটা আছে, আর লিখে দে আবার, ঠিক আছে? গ্রিড আছে বা নিয়ন্ত্রণ গ্রিড যাকে বলছি, সেই গ্রিডটা কোথায় থাকে, সেই গ্রিডটা থাকে তোর ক্যাথোডের অনেকটা সামনে। ওকে, তো এইখানে ডায়োড আর ক্যাথোডের, এই যে ডায়োডটা আছে না, বায়ুশূন্য ডায়োড ছিল আমাদের আগে পড়েছিলাম। আর ওখানে কি করছিল, বায়ুশূন্য ডায়োডে আমরা কি করছিলাম বলতো, এই যে প্লেটটা, এই প্লেটটাকে আমরা ক্যাথোডের সাপেক্ষে ঋণাত্মক করছিলাম, কখনো ক্যাথোডের সাপেক্ষে ধনাত্মক করছিলাম। মানে ধনাত্মক বিভব ঋণাত্মক বিভব করছিলাম। বুঝতে পেরেছিস তো? আবার শূন্য বিভবও করছিলাম। কিন্তু এই যে বায়ু শূন্য ট্রায়োডটা আছে, এই যে বায়ু শূন্য ট্রায়োড দেখতে পাচ্ছিস এখন, সেই বায়ু শূন্য ট্রায়োডটাতে কি বলতো, এই যে প্লেট যেটা আছে, সেই প্লেটটা সব সময় এই ক্যাথোডের তুলনায় ধনাত্মক বিভবে থাকবে, ধনাত্মক বিভব থাকবে। এবং কি আমরা কি বলতো, এইটা ধনাত্মক বিভব যেটা আছে তার থেকে আরো বেশি উচ্চ বিভব রাখতে পারি, কিন্তু কখনো ঋণাত্মক বিভবে এই প্লেটটা ক্যাথোডের সাপেক্ষে কখনো ঋণাত্মক বিভবে আসবে নাই। কেন আসবে নাই, এইটা আমরা একটু পরে জানবো। এবার তোর মাথায় কোশ্চেনটা যেটা আসছে সেটা আমি নিজেই বলছি। কি কোশ্চেন বলতো, যে দাদা, যদি বায়ুশূন্য ডায়োড আর এই বায়ুশূন্য ট্রায়োড এদের যদি কাজটা সেম টু সেমই থাকে, তাহলে আমরা এই গ্রিডটা কেন মাঝে দিলাম? আসছে কিনা মাথায় কোশ্চেনটা? অফকোর্স এই কোশ্চেনটা আসবে, সবারই আসবে। চল তাহলে এই গ্রিডের কাজটা দেখা যাক, গ্রিডের কাজটা আমরা এবারে দেখবো। ওকে, চল। আরে গ্রিড, কোনটা গ্রিড বলতো? এই রেড কালার দেখতে পাচ্ছিস, ছবিটা বোঝা যাচ্ছে তো? আশা করি বোঝা যাচ্ছে, না হলে কমেন্ট মারিস, আমি তোকে আবার একটা ক্লাস করাই দিব, তাও যাতে কনসেপ্ট কোনো রকমের ডাউট না থাকে। ঠিক আছে, এই কি হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের একটা পাত, সচিত্র চলতি পাত। সেইটা কি করেছি আমরা, এই প্লেট আর ক্যাথোডের মাঝখানে রেখেছি। সেইটাকে বলা হচ্ছে গ্রিড বা নিয়ন্ত্রণ গ্রিড। নিয়ন্ত্রণ গ্রিড বা গ্রিড কেন বলা হয়, এই সম্বন্ধে আমরা এবারে জানবো ভাই। চল তাহলে দেখা যাক কি গ্রিডের কাজ, ক্রিয়া। গ্রিডের ক্রিয়া, টপিক লেখ গ্রিডের ক্রিয়া। ওকে, কিসের ক্রিয়া রে? গ্রিডের ক্রিয়া, অ্যাকশন অফ গ্রিড। গ্রিডের গ্রিডের কাজ মানে, এই গ্রিডের কাজ কি জিনিস, গ্রিডের ক্রিয়া বল বা কাজ বলতে পারিস, আমি ক্রিয়া লিখছি। ওকে, তোর ইচ্ছা যেটা লিখতে পারিস, গ্রিডের কাজ লেখ বা গ্রিডের ক্রিয়া লেখ। ওকে, শুধু বুঝতে পারিস যদি তোমাকে সিগন্যাল দিস একটা যে হ্যাঁ বুঝতে পেরেছি, আর যদি না বুঝতে পারিস তো পাক্কা কমেন্ট করতে ভুলিস না। ওকে, এত বুঝতে পারবি না পরে। এই যে গ্রিডের ক্রিয়াটা আছে, এই যে গ্রিডটা আমরা এক্সট্রা মেটাল, একটা এক্সট্রা ধাতু লাগাচ্ছি মাঝখানে প্লেট আর ক্যাথোডের, সেটা হচ্ছে গ্রিড বা গ্রিড নিয়ন্ত্রণ বলা হয়। তো এই গ্রিডের অ্যাকচুয়ালি কাজটা কি দেখ ভাই, এই যে গ্রিডটা আছে না, সেই গ্রিডটাকে কি বলতো, এটা কি ব্লু কালারটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে কি ক্যাথোড হচ্ছে, আবার লিখে দিই যাতে না কনফিউজ হোস। ক্যাথোড হচ্ছে আমাদের এটা, প্লেটটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্লেট, ঠিক তো? আর এই যে রেড কালার আছে সেটা বলা হয় গ্রিড বলা হয়। ছবিটা ভালো করে আর লিখে দিই ভালো করে, হ্যাঁ?
এই রেড কালার যেটা আছে এই পাঁচটা, এটা হচ্ছে গ্রিড। তো ভাই এখানে আমরা বলতে পারি যে এই যে প্লেটটা আছে না দাদা, এই প্লেটটা, এই ব্ল্যাক কালারের প্লেটটা আছে, সেই প্লেটটা এই ক্যাথোডের তুলনায় সবসময় কি থাকবে, সবসময় কিন্তু ধনাত্মক বিভব থাকবে। ওকে, সেই রকম আমরা এই প্লেট আর ক্যাথোডের যে মাঝখানে গ্রিডটা রেখেছি, সেই গ্রিডটা এই ক্যাথোড যেটা আছে ক্যাথোডের তুলনায় সবসময় ঋণাত্মক থাকবে, স্বল্প ঋণাত্মক, অল্প ঋণাত্মক, বেশি ঋণাত্মক নাই। এই যে ক্যাথোডটা আছে না, দেখ ছবিটাকে দেখা দিচ্ছি, এটা হচ্ছে ক্যাথোড। কি কটা পাতা আছে এখানে, এখানে আছে একটা, হচ্ছে কি আমাদের একটা হচ্ছে ক্যাথোড, তো এটা হচ্ছে ক্যাথোড। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের কি, তারপরে আছে আমাদের গ্রিড, এটা হচ্ছে গ্রিড। আর তারপরে আছে আমাদের প্লেট। এইখানে তোকে ভালো করে বুঝান দিব, ঠিক আছে? চল ধ্যানটা শুধু দিকে রাখিস। এটা কি, এইটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের কি গ্রিড বা নিয়ন্ত্রণ গ্রিড। নিয়ন্ত্রণ গ্রিড কেন বলছি সেটা আমরা জানবো। আর তারপরে এটা কি আছে, এটা মনে করো হচ্ছে আমাদের এই পার্টটা প্লেট। ওকে, তো এখানে কি হয়, এই যে ক্যাথোডটা আছে, ক্যাথোডের সাপেক্ষে এই যে তোর ইয়েটা আছে বায়োসোর ট্রায়োডটা, এই বায়োসোর ট্রায়োডটা কি বলতো, ক্যাথোডের সাপেক্ষে সবসময় ধনাত্মক বিভবে থাকে, অনেক বেশি ধনাত্মক বিভবে থাকে, ঠিক আছে? কিন্তু এই যে গ্রিডটা আছে না, গ্রিড এই পাঁচটা, এই গ্রিড পাতটা কি বলতো, ক্যাথোডের থেকে কি থাকে, ঋণাত্মক আধানে থাকে, ঋণাত্মক বিভব থাকে। এই যে তড়িৎদ্বার যুক্ত করেছি, এই যে গ্রিড একটা তড়িৎদ্বার, সেই গ্রিড যে তড়িৎদ্বারটা আছে, সেই গ্রিড তড়িৎদ্বারটা কি হয় বলতো, এই ক্যাথোডের সাপেক্ষে ঋণাত্মক বিভবে থাকে, কিন্তু অল্প ঋণাত্মক বিভব, ঠিক আছে? বেশি ঋণাত্মক নাই, অল্প স্বল্প ঋণাত্মক বিভবে থাকে। এর ফলে কি হয় বলতো, এর ফলে কি হয় তুই নিজেই বুঝতে পারবি। দেখ ভাই, আমাদের কি হয় বলতো, এই যে ক্যাথোডটা আছে না দাদা, এই ক্যাথোড থেকে যখন ইলেকট্রন গুলা বার হচ্ছে, কি হচ্ছে, বার হচ্ছে, সেই তাপীয় নিঃসরণের ফলে বার হয়, ঠিক তো? তাপীয় নিঃসরণের ফলে যখন ইলেকট্রন গুলা বাইরে বার হচ্ছে, সেই ইলেকট্রন গুলা কোথায় যাবে, সেই ইলেকট্রন গুলা আমাদের এই প্লেটটা কি আছে, ধনাত্মক বিভব যেহেতু আছে, সেই প্লেটটা কি ইলেকট্রন গুলাকে নিজের দিয়ে গ্রহণ করবে, করবে কিনা? কিন্তু মাঝখানে চলে এসেছে আমাদের এই গ্রিড, এই গ্রিড কি আছে, আর গ্রিড আছে আমাদের তার মানে কি ঋণাত্মক বিভবে আছে ক্যাথোডের সাপেক্ষে। মানে কি দেখতে পাচ্ছি এখানে, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গ্রিডটা কি আছে, ঋণাত্মক বিভবে আছে, বাট স্বল্প ঋণাত্মক, বেশি ঋণাত্মক নাই। তো এর ফলে কি হচ্ছে, যখন ইলেকট্রন গুলা এইদিকে যাওয়ার চেষ্টা করছে, এই প্লেট যখন নিজের দিকে টানার চেষ্টা করছে, যখন প্লেট এই ইলেকট্রন গুলা গ্রহণ করছে, তখন এইখানেও মাইনাস আর এইখানেও মাইনাস, তো মাইনাস আর মাইনাস কি হয়, বিকর্ষণ হয় কিনা? তো এই যে গ্রিডটা আছে, সেই গ্রিডটা কি হয় বলতো, যেহেতু মাইনাস আছে, ঋণাত্মকে আছে, তার জন্য অনেক কিছু কিছু ইলেকট্রনকে কি করে, কিছু কিছু ইলেকট্রনকে বিকর্ষণ করে এই ক্যাথোডের মধ্যে রেখে দেয়। আর কিছু কিছু ইলেকট্রন যারা তাপীয় নিঃসরণটা অনেক বেশি, সেই ইলেকট্রন গুলা এখানে খুব অল্প পরিমাণে কিছু কিছু ইলেকট্রন বার হয়ে নিয়ে আমাদের এই প্লেটে প্রবেশ করবে। আর প্লেটে আসার পরে কি, তো যেহেতু এখানে অনেক খুব অল্প পরিমাণে ইলেকট্রন এখানে এসে নিয়ে আমাদের প্লেটে প্রবেশ করছে, আর প্লেট কি করছে তাহলে, আমাদের যখন তড়িৎ বর্তনীতে এই ইলেকট্রন গুলো পাঠাবে, তো তড়িৎ বর্তনীতে ইলেকট্রন পাবো খুব অল্প হচ্ছে, খুব স্বল্প হচ্ছে, ঠিক তো? তো খুব যখন স্বল্প যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে এই বর্তনীতে, তখন তড়িৎ প্রবাহ কত হবে, খুব স্বল্প হবে বা খুব অল্প হবে, ওকে, অনেকটা কম হবে। বুঝতে পারলিস তো কনসেপ্টটা, এই কনসেপ্টটা এখানে চলছে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কনসেপ্টটা, হ্যাঁ একদম ঠিক, বুঝতে পারছিস তো? যখনই এই যে ঋণাত্মক এখানে আছে গ্রিডটা, আমাদের ঋণাত্মক কি করছে, আমাদের এখানে কন্ট্রোল করছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস জানে রাখ, এই যে গ্রিড, এই যে গ্রিডটা আছে না, এই গ্রিড যেটা আছে, সেই গ্রিডটা আমাদের কি আছে, ঋণাত্মক বিভবে আছে, এই ক্যাথোডের তুলনায় ঋণাত্মক বিভব আছে। আর আমাদের ঋণাত্মক বিভব গ্রিডটা রাখার আরেকটা সিস্টেম করা আছে। কি সিস্টেম করা আছে, আমরা যখন ইচ্ছা, যখন ইচ্ছা আমরা গ্রিডের যে এই ঋণাত্মক বিভবটা আছে, ক্যাথোডের তুলনায়, ক্যাথোডের তুলনায় গ্রিডে যে ঋণাত্মক বিভবে আছে, সেই ঋণাত্মক বিভবটা আমরা যখন ইচ্ছা পরিবর্তন করতে পারি, মানে যখন ইচ্ছা বাড়াতে পারি, যখন ইচ্ছা কমাতে পারি। তো এখানে একটা জিনিস নোটিস কর, যদি আমরা এই গ্রিডের ঋণাত্মক বিভবটা বাড়ায় দিই, তখন বেশি আরো মাইনাস হয়ে যাবে, তখন বেশি আর ঋণাত্মক চলে আসবে, ঠিক তো? তখন কি করবে বলতো, তখন তখন কি হবে, যে এইদিকে যে ইলেকট্রন গুলো এদিকে আসার চেষ্টা করছে, সেই ইলেকট্রন গুলাকে বেশি আরো বিকর্ষণ করে
ওই ক্যাথোডের মধ্যে রেখে দিয়ে চেষ্টা করবে। বুঝতে পারছিস তো? যত আমরা ঋণাত্মক বাড়াবো, যতটা আমরা গ্রিডের বিভবটা পরিবর্তন করে, যতটা আমরা এই গ্রিডের যে ঋণাত্মক বিভব আছে গ্রিডটা, সেই গ্রিডটা আমরা যতটা বাড়াই দিব, যতটা আমরা বিভব বাড়াবো, ঋণাত্মক বিভবটা যত গ্রিডের মধ্যে আমরা বাড়াবো, তত কি হবে, এর বিকর্ষণ শক্তিটা বাড়বে, তত বেশি মাইনাস মাইনাস চলে আসবে, তখন তত বেশি কি এই বিকর্ষণ বল দিবে, আর সেই বিকর্ষণ বলটা কি করবে, এই ইলেকট্রন গুলাকে তত বেশি নিজের ওদিকে ঠেলবে। বুঝতে পারছিস তো? মানে তত বেশি ইলেকট্রন কি করবে, তত বেশি ইলেকট্রন এদিকে পায়রা দিবে নাই, মানে আরো বেশি, খুব অল্প পরিমাণের, আরো অনেক কম পরিমাণের ইলেকট্রন এদিকে বার হয়ে যাবে, মানে আমরা বর্তনীতে প্রবাহ আরো অনেক কম পাবো। বুঝতে পারছিস তো? এই জন্য এটাকে নিয়ন্ত্রণ বলা হয়। কি বলা হয়? গ্রিড নিয়ন্ত্রণ বলা হয়, গ্রিড নিয়ন্ত্রক বলা হয়। বুঝতে পারছিস তো? ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার হলো যে আমরা কেন এটাকে গ্রিড নিয়ন্ত্রণ বলছি, বা এটাকে বলতে পারে কি ওরা ভোল্টেজ নিয়ন্ত্রক। যেহেতু এই যে গ্রিডটা আছে, সেই গ্রিডটা কি করছে, সেই গ্রিডটা যখন আমরা বাড়াচ্ছি, তো গ্রিড বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে যখন গ্রিডটা বাড়াচ্ছি, যখন গ্রিডের যে ঋণাত্মক বিভবটা আছে, সেই গ্রিডের যখন ঋণাত্মক বিভবটা আমরা বাড়াই দিচ্ছি, তখন এখানে তড়িৎ প্রবাহ একটু কম হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজটা কম হয়ে যাচ্ছে। আবার যদি আমরা ঋণাত্মক বিভবটা অনেক কম করে দিই, তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন দিকে পার হবে, তাহলে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারছিস তো? মানে আমরা এই গ্রিড থেকে কি করছি, এই গ্রিডটা থেকে আমরা এই তড়িৎ প্রবাহ কন্ট্রোল করছি, মানে বলতে পারি যে আমরা ভোল্টেজ কন্ট্রোল করছি। তাহলে গ্রিডকে আমরা বলতে পারি কি, গ্রিডকে আমরা বলতে পারি ভোল্টেজ নিয়ন্ত্রক। কি বলতে পারি রে? গ্রিডকে আমরা বলতে পারি ভোল্টেজ, কি বলতা হ্যাঁ, বলতা है ना सही, ভোল্টেজ নিয়ন্ত্রক বলতে পারি, বা ভোল্টেজ নিয়ন্ত্রক বলতে পারি, যাকে ইংলিশে বলা হয় কি ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর বলা হয়। ঠিক আছে, বলতে পারি কি এটাকে? একদম ঠিক। আশা করি এখন পর্যন্ত কোনো রকম ডাউট নাই, কে খুবই ইজি করে বুঝালাম। যদি তাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করিস আমাকে, ওকে? আমি কিন্তু সবসময় রেডি আছি। চল তাহলে এবার একটু এগিয়ে যাওয়া যাক। একদম ঠিক, চল আগান যাক। তো ভাই এখানে একটা উদাহরণ দেখা যাক, ঠিক আছে? একটা উদাহরণ দেখলে বুঝতে পারবি। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যত আমরা এই যে গ্রিডের যে ঋণাত্মক বিভব আছে, তো গ্রিডটার মধ্যে যত আমরা ঋণাত্মক বিভবটা বাড়াবো, তত কম ইলেকট্রন এইদিকে আসবে, আর যত কম ইলেকট্রন এইদিকে আসবে, তত কম ইলেকট্রন এই প্লেটটা পাঠাবে বর্তনীতে। মানে কি হচ্ছে, বর্তনীতে তত তড়িৎ প্রবাহ কম হবে। বুঝতে পারছিস তো? তো ভোল্টেজ যদি বাড়াই আমরা, অর্থাৎ কি এই গ্রিডের যদি ঋণাত্মক বিভবটা ক্যাথোডের তুলনায় যদি ঋণাত্মক বিভব থাকা এই গ্রিডের মধ্যে যদি ভোল্টেজটা আমরা বাড়াই দিই, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের যে তড়িৎ প্রবাহ আছে, তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস তো? তো তড়িৎ প্রবাহ যখন অনেকটা কম হচ্ছে, তখন কি হচ্ছে বলতো, তড়িৎ প্রবাহ কম হচ্ছে মানে এর আরেকটা জিনিস বাড়ছে, এর আরেকটা জিনিস কমছে। কি কমছে? এর মধ্যে যে প্রান্তীয় ভোল্টেজটা, এই যে তড়িৎ প্রবাহিত বর্তনী আছে, সেই বর্তনীর মধ্যে যে প্রান্তীয় যে ভোল্টেজটা আছে, সেই প্রান্তীয় ভোল্টেজ কি হচ্ছে, অনেকটা কি হচ্ছে রে, অনেকটা কমে যাচ্ছে, হ্রাস হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা কি দিচ্ছি, এইখানে আমরা যতটাই বিভব পার্থক্য, ঋণাত্মক বিভব পার্থক্য যতটাই বাড়াবো, তত কি হচ্ছে, এইদিকে কিন্তু তড়িৎ প্রবাহ কমছে, মানে ভোল্টেজটা কমছে, মানে এখানে ভোল্টেজের হ্রাস হচ্ছে। তো এখানে আমরা যেমন যেমন দিব, ঠিক আছে, যেমন যেমন আমরা এখানে ঋণাত্মক বিভবটা দিব এখানে, তেমন তেমন এখানে ভোল্টেজ হবে, বেশি দিলে ভোল্টেজ কম, কম দিলে বেশি ভোল্টেজ বেশি। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে বলতো, এই গ্রিডের জন্য কি হচ্ছে, এই গ্রিডের জন্য আমাদের এই ভোল্টেজের পরিবর্তন হচ্ছে, মানে ভোল্টেজটাকে আমরা কি করছি, নিয়ন্ত্রণ করতে পারছি। তার জন্য বলা হয় এই গ্রিডকে কি বলা হয়, ভোল্টেজ নিয়ন্ত্রকও বলা হয়। হ্যাঁ, চল এবার আগান যাই। তো বেশি কিছু নাই, কে যদি না বুঝতে পারিস তো কমেন্ট মারিস, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে তাও কমেন্ট মারিস যে দাদা ভালো লাগছে, ওকে? চল তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে চেষ্টা করছি আমি, আর বেশি কিছু নাই। তো এরপর আমরা এগিয়ে যাই। তো এখানে একটা উদাহরণ দিয়ে যাক। কি রকম উদাহরণ? মনে কর, কি মনে কর, ঠিক আছে, এই যে এটা আছে, এটা কি রে, এটা হচ্ছে গ্রিড। তো মনে কর এই যে গ্রিডটা আছে, এই যে গ্রিডটা আছে, ঠিক আছে, এই যে গ্রিডটা আছে, এই গ্রিডে মনে কর 1 ভোল্ট, কি হচ্ছে, 1 ভোল্ট বিভব পার্থক্য, 1 ভোল্টেজ কি হচ্ছে গ্রিডে, কি হচ্ছে, গ্রিডে আমরা কি দিলাম, ভোল্টেজ দিলাম কত, ভোল্টেজ দিলাম আমরা 1 ভোল্ট, কত দিলাম রে, 1 ভোল্ট দিলাম। তো 1 ভোল্ট দিলাম, মানে এর ঋণাত্মক বিভব পার্থক্য বাড়ে গেল আরো।
তো এই ঋণাত্মক বিভব বাড়ে যাওয়ার পরে 1 ভোল্ট আমাদের এখানে কি হচ্ছে, আমরা ভোল্টেজ দিচ্ছি 1, জাস্ট 1, খুব স্বল্প পরিমাণে ভোল্টেজ দিচ্ছি। তো এখানে যখন আমরা ভোল্টেজ দিচ্ছি মানে কি হচ্ছে, এই যে গ্রিডটা আছে, গ্রিডটা, সেই গ্রিডের কি হচ্ছে বলতো, এর ঋণাত্মক বিভব পার্থক্যটা বেড়ে যাচ্ছে, ক্যাথোডের তুলনায় ঋণাত্মক বিভবটা বেশি হচ্ছে, হচ্ছে তো। তো এই যখন ভোল্টেজটা এখানে গ্রিডে বেশি হচ্ছে, তখন অফকোর্স এইদিকে খুব অল্প পরিমাণে প্লেটটাই, খুব অল্প পরিমাণে ইলেকট্রন অপার দিয়ে পার হয়ে আসবে। বুঝতে পেরেছিস তো, অপার দিয়ে খুব অল্প পরিমাণে ইলেকট্রন পার হয়ে আসবে। মানে এখানে কি হবে বলতো, মানে এখানে কি হবে, যে এইখানে তোর তড়িৎ প্রবাহটা কমে যাবে। মানে কি হবে বলতে, এখানে প্রবাহ মাত্রাটা অনেক কমে যাবে, প্রবাহ অনেকটা কমে যাবে। খুব অল্প ইলেকট্রন যদি যায়, তাহলে এরপর যদি এই যে এটা আছে তোর প্লেটটা বর্তনীতে পাঠাই, মানে প্রবাহ কমে যাচ্ছে। 1 ভোল্টেজ দিলাম, তো মনে করো যদি আমরা 1 ভোল্টেজ যদি বাড়াই এই গ্রিডের মধ্যে, আর যদি বর্তনীতে আমাদের 10 অ্যাম্পিয়ার কি, সরি 10 মিলি অ্যাম্পিয়ার, খুব অল্প 10 মিলি অ্যাম্পিয়ার যদি আমাদের হ্রাস হয়, তাহলে ওই যে আমাদের ইয়েটা আছে ভার রোধক, যেটা কি বলছি আমরা, এই যে কারেন্ট পাওয়ার যে ভার রোধক আছে, রোধ একটা কি হচ্ছে RL, যেটা আমরা কালকে পড়েছিলাম। তো RL এর মধ্যে যে প্রান্তীয় ভোল্টেজ পাওয়া যাবে, সেই প্রান্তীয় ভোল্টেজ কি হবে, প্রান্তীয় ভোল্টেজটা হবে V ইজ ইকুয়াল টু 10 MA, 10 মিলি অ্যাম্পিয়ার ইন্টু, বলতে পারি কি 10 মিলি অ্যাম্পিয়ার ইন্টু আমাদের রোধ। ঠিক আছে, এবার আমাদের একটা বলে দিচ্ছি তোকে, ঠিক আছে, তো ধরে নে এই যে রোধটা আছে, এই যে ভার রোধ RL আছে, সেই RLটা মনে কর কত আছে তোর 2, কি আছে 2 কিলো ওহম আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা রোধের মানটা বসালাম কত, 2 কিলো ওহম, 2 কিলো ওহম বসালাম। ঠিক আছে, তো এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাই যাব যে 20, ঠিক আছে 20 ভোল্ট পাবো। কি পাবো, কত 20 ভোল্টেজ পাবো। তাহলে এখানে যে 20 আসবে, 20 ভোল্ট পাওয়া যাবে। ঠিক আছে, বিভব পার্থক্য, প্রান্তীয় বিভব প্রভেদ বা প্রান্তীয় যে ভোল্টেজ যে পাওয়া আছে, সেই প্রান্তীয় ভোল্টেজ কত পাবো, 20 ভোল্ট পাবো। আর 20 ভোল্ট কি হবে, হার্টস হবে। বুঝতে পারলি, নাই বুঝতে পারলিস আমি জানি, আবার বলছি। ঠিক আছে, দেখ কি বলছি, মনে কর আমরা জানি যে এই যে গ্রিডটা আছে, গ্রিডে যদি আমরা ভোল্টেজ বাড়াই, তাহলে কি হবে, এই ঋণাত্মক বিভবটা বেশি বাড়বে। আর ঋণাত্মক বিভব বেশি বাড়বে মানে কি, এইখানে যে ইলেকট্রন গুলাকে বেশি বিকর্ষণ করে কি করবে, এদিকে রেখে দিবে, ক্যাথোডে রেখে দিবে। তাহলে ক্যাথোডের মধ্যে রেখে দিবে, আর খুব অল্প পরিমাণে এখানে কি বলতো, অল্প পরিমাণে ইলেকট্রন অপার দিকে যাবে। মানে এইখানে আমরা 1 ভোল্ট বাড়াচ্ছি গ্রিডের মধ্যে, ভোল্টেজ আমরা 1 ভোল্ট বাড়াচ্ছি, তার ফলে কি হচ্ছে, এইদিকে প্রবাহ মাত্রা কমে যাচ্ছে। তো মনে কর এই যে বর্তনীতে প্রবাহ মাত্রা কমে গেল কত, 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কমে গেল। বুঝতে পারলি তো। তো এর ফলে এই যে বর্তনীটা আছে, সেই বর্তনীতে আমি ছবিটা আঁকি দিই বর্তনীর, ঠিক আছে, সেই বর্তনীটা কি হচ্ছে, সেই বর্তনীতে কি হবে, যে প্রান্তীয় ভোল্টেজটা কমে যাবে। কত কমবে, আরে ভাই প্রবাহ মাত্রা কমছে মানে ভোল্টেজ তো কমবে কি না, হ্যাঁ ঠিক ধরেছিস একদম। তো ভোল্টেজটা কত কমবে, সেই ভোল্টেজটা সমান আমরা কত কমবে বলতো, যে ওই যে বর্তনীটা আছে, সেই বর্তনী রোধ কত আছে, সেই বর্তনী যদি রোধ জানা থাকে, তো রোধ মনে কর কত আছে, 2 কিলো ওহম, 2 কিলো ওমেগা আছে, 2 কিলো ওহম আছে। ঠিক আছে, তো 2 কিলো ওহম বৈশাও রোধটা, আর 10 মিলি অ্যাম্পিয়ারটা বৈশাই দাও কারেন্টটা। যেহেতু আমরা কি জানি, আমরা ওহমের সূত্র যখন পড়েছিলাম তখন দেখছিলাম কি, ভি ইজ ইকুয়াল টু আইআর। তো এটা হচ্ছে আমাদের প্রান্তীয় ভোল্টেজ। তো প্রান্তীয় ভোল্টেজ কমবে কিনা, যদি আমাদের আইটা কমে, তো এই তো, হ্যাঁ। তো এখানে প্রবাহ মাত্রা কমছে, তো প্রবাহ মাত্রা লিখে দিলাম, আর ইন্টু রোধ যত আছে, রোধ কত আছে আমাদের, 2 কিলো ওমেগা আছে। তাহলে বৈশান দিলাম, তাহলে 20 ভোল্ট পেলাম। কত হচ্ছে এখানে, এখানে প্রান্তীয় যে ভোল্টেজ হবে 20 ভোল্ট, মানে 20 ভোল্টটা কত হবে, মাইনাস হবে। মানে কি হবে, যে 20 ভোল্টেজ এখানে প্রান্তীয় যে ভোল্টেজ হবে, যেটা আমরা VL বলছি, ঠিক আছে, সেটা কি হবে, 20 ভোল্ট হার্টস হবে। বুঝতে পারছিস তো, হ্যাঁ এইটাই এখানে বলার ছিল। তো তার জন্য এটাকে বলা হয় কি, তার জন্য এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, ভোল্টেজ বিবর্ধক বলতে পারি। কি বলতে পারি, ট্রায়োড বর্তনীটি একটি ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে। বুঝতে পারছিস তো, তার জন্য বলতে পারি এই যে ট্রায়োড যে রয়েছে, ট্রায়োড কি, ট্রায়োড রয়েছে, এই ট্রায়োড বর্তনীটা ভোল্টেজ ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে, ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে, এটা আমরা বলতে পারি কিনা। ওকে,
আশা করি ঢুকেছে মাথায়, আশা করি মাথায় ঢুকেছে। ঠিক আছে, কি বলছি আমরা? ভোল্টেজ বিবর্ধক লিখে দেবো কি? ভোল্টেজ ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে। বিবর্ধক, ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে। মাথায় রাখিস, যদি কোশ্চেন আসে যে ভোল্টেজ বিবর্ধক হিসেবে ভোল্টেজটা আমরা কম ভাড়া করতে পারছি এই গ্রিডটা দিয়ে করে, ঠিক তো? গ্রিডে জাস্ট আমরা খুব স্বল্প পরিমাণে ভোল্ট দিচ্ছি, তাহলে কি হচ্ছে ভোল্টেজটা অনেক কমে যাচ্ছে। বুঝতে পারছিস তো? মানে কি গ্রিডের সাপেক্ষে আমরা ভোল্টেজটা কন্ট্রোল করতে পারছি, তার জন্য এটাকে বলছে যে কি বলছে ভোল্টেজ বিবর্ধক। তা বলতে পারি এটা কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বলতে পারি, অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ বিবর্ধক বা ভোল্টেজ বিবর্ধক বা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এবার কোশ্চেন একটা আসতে পারে যে ভোল্টেজ বিবর্ধক হিসেবে কাজ করে কোন বায়ু শূন্য নলটা? তো মাথায় রাখিস অপশন দিয়ে আছে কি বায়ু শূন্য ডায়োড, বায়ু শূন্য ট্রায়োড, ট্র্যাটড, ঠিক আছে এরকম দিয়ে থাকবে। তাহলে তুই কোনটা বলবি? বায়ু শূন্য কে ট্রায়োডটা বলবি। বুঝতে পারছিস তো? ওই বায়ু শূন্য ট্রায়োডটা কি করে ভোল্টেজ বিবর্ধক বা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। ওকে চল, এবার তোকে আরেকটা জিনিস বোঝাবো যে ভোল্টেজ বিবর্ধন কি জিনিস। বিবর্ধন এটা বিবর্ধক না, এবার যদি বলি ভোল্টেজ বিবর্ধন কি জিনিস, তো ভোল্টেজ বিবর্ধন কি বলতো? দেখ লিখে দিচ্ছি, ভোল্টেজ বিবর্ধন, ভোল্টেজ বিবর্ধন, ভোল্টেজ, বিরক্ত লাগছে নাকি রে? ভোল্টেজ বিবর্ধন, তোকেই বলছি বল, বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগলে জানাস, যাতে পরের ক্লাসটা যাতে বিরক্ত না হয় সেরকম করার চেষ্টা করবো আমি সবসময়। ওকে, আর আমি ওইটাই চাই যাতে বিরক্ত তোরা না হোস, ঠিক আছে? কারণ আমি নিজেও ক্লাস করেছি আর অনেক বিরক্ত হতাম যদি টিচার ভালো না হতো তাহলে, কিন্তু কোন কোন টিচার থাকতো যাদের ক্লাসে একটু বিরক্ত হতাম নাই, তো আমি সেরকমই হতে চাই, আমি চাই না যে তোরা বিরক্ত হোস বলে। ঠিক আছে, কি আছে ভোল্টেজ বিবর্ধন। ভোল্টেজ বিবর্ধন, ভোল্টেজ বিবর্ধন কি জিনিস? ভোল্টেজ বিবর্ধন হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু ডি ভি এল বাই বলতে পারে কি ডি, হ্যাঁ কি হচ্ছে ভিজি। ডি ভিজি কি জানিস? এই যে বলবি যে ভিজরে কি নিস, ঠিক আছে? তো ভিজিটা হচ্ছে কি বলতো? ভিজিটা হচ্ছে আমাদের বলতে পারি যে গ্রিডে যে ভোল্ট দিচ্ছি, তো এটা হচ্ছে কি বিভব। কি বিভব? এটা হচ্ছে আমাদের গ্রিডের বিভব। জি ভি দিয়েছি না, জিটা ভিটা হচ্ছে গ্রিডের বিভব। কি হচ্ছে আমাদের গ্রিডের বিভব। আর যে ভিএলটা আছে, তো ওই যে আমাদের আর এলটা আছে না ভার রোধ, তো এর ফলে যে প্রান্তীয় কি হচ্ছে, এর ফলে যে প্রান্তীয় ভোল্টেজটা আমাদের বাড়ছে, অর্থাৎ প্রান্তীয় ভোল্টেজটা যেটা আমাদের হার্টস হচ্ছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি আমাদের ভিএল। বুঝতে পেরেছিস? চল, তো এখানে যদি আমাদের বার করতে, এটা হচ্ছে মিউ, মিউ হচ্ছে আমাদের কি ভোল্টেজ বিবর্ধন। তো যদি আমাদের ভোল্টেজ বিবর্ধন বার করতে বলে তাহলে কি করবি? আমরা দেখবো যে মিউ ইজ ইকুয়াল টু কি দেখবো, যে এইখানে যে ইয়েটা আছে কি আছে গ্রিড ভোল্টেজটা কত বাড়াইছে রে? গ্রিড ভোল্টেজটা বাড়াইছিলাম কত দাদা? আমরা 1 ভোল্ট দিয়েছিলাম, তাহলে মান লেখ 1, ঠিক আছে? আর এই যে আমাদের প্রান্তীয় ভোল্টেজটা হার্টস হয়েছিল, কত হার্টস হয়েছিল? -20 বলতে পারি। তো এবারে তাহলে এখানে করলে কি পাবো আমরা? এইখানে পাই যাবো আমরা কি -20 পাই যাবো। এই -20 হচ্ছে আমাদের ভোল্টেজ বিবর্ধন, বাট না, এই যে ভোল্টেজ বিবর্ধন আছে সেই ভোল্টেজ বিবর্ধন কখনো কিন্তু মাইনাস হতে পারে নাই। আমাদের সবসময় কি চাই? ধনাত্মক চাই। তো ধনাত্মক হতে গেলে আমাদের এই যে ইয়েটা আছে সমীকরণটা, যে সূত্রটা আছে সেখানে এইখানে বসাতে হবে আমাদের কি মাইনাস। তো এই যে হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস কি হচ্ছে মাইনাস ভিএল প্রান্তীয় ভোল্টেজ হার্স বাই গ্রিডের ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ বিবর্ধন। আশা করি বুঝতে পেরেছিস। আর মাইনাস কেউ লাগানো হয় সেটা হয়তো বুঝতে পেরেছিস, কারণ কি যদি মাইনাস দিই তাহলে আমরা সবসময় কি পাবো? সবসময় আমরা ধনাত্মক পাবো। আর যদি মাইনাস না লাগাই এখানে তাহলে সবসময় আমরা ঋণাত্মকই পাবো, কারণ কি প্রান্তীয় ভোল্টেজ সবসময় মাইনাসই হবে, হার্সেই হবে। ঠিক আছে, যত আমরা ভোল্টেজ দিব তত আমাদের এটা হার্স হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কোন डाउट আছে कमेंट জানা। ओके चले फिर चलते हैं कहीं दूर पे। ओके তাহলে বায়ু শূন্য ট্রায়োডের এই যে বায়ু শূন্য ট্রায়োডটা আছে সেই বায়ু শূন্য ট্রায়োডের প্রধান ব্যবহার কি? সেই বায়ু শূন্য ট্রায়োডের প্রধান ব্যবহার হচ্ছে আমাদের ভোল্টেজ বিবর্ধক হিসেবে। অন্যান্য আরো জায়গায় প্রয়োগ করা হয়, বাট সব থেকে প্রধান ব্যবহার হচ্ছে কি ভোল্টেজ বিবর্ধক হিসেবে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হিসেবে। অন্যান্য জায়গায় ব্যবহার করা হয় বাট এখানে সেরকম কিছু বলা নাই। তো এইগুলো কি ছিল? ভোল্টেজ ডায়োড পড়লাম আমরা, ভোল্টেজ ইয়ে পড়লাম, ভোল্টেজ না সরি সরি ও কি ছিল রে, হ্যাঁ বায়ু শূন্য ডায়োড। আমরা বায়ু শূন্য ডায়োড পড়লাম,
বায়ু শূন্য ট্রায়োডও পড়লাম। তো বায়ু শূন্য ডায়োড, বায়ু শূন্য ট্রায়োড, এগুলো সবই হচ্ছে আমাদের বায়ু শূন্য এক একটা নল। বুঝতে পারিস তো? আর বায়ু শূন্য নল কেন ইউজ করা হয় সেটা আমি তোকে বলেছিলাম। কি বলেছিলাম? আরে ইয়ার ভুলে যাস না, এইখানে মধ্যে আছে বায়ু শূন্য কেন হয়। ঠিক আছে, শুধু কমেন্ট আমাকে জানা আজকে, যে আমি বলে দিচ্ছি না পরিষ্কার করে, ঠিক আছে? তোরা আমার কমেন্টে জানা, কারণ আমি ক্লাসটা বলেছিলাম যে কেন আমাদের বায়ু শূন্য নন, মানে বায়ু শূন্য কি এই যে এটা আছে তোর বায়ু শূন্য ডায়োড, বায়ু শূন্য ট্রায়োড আমরা কেন ইউজ করছি, তো এই সম্বন্ধে যদি জানা আছে বা যদি ভুলে গেছিস তো গাল তো খাবিস তোরা। ওকে, তো ওটা কেন ইউজ করা হয় আমাদের সেই সম্বন্ধে আমাকে কমেন্টে জানা। ওকে, চল। তো এবার আছে আমাদের বায়ু শূন্য যে নলগুলা, বায়ু শূন্য ডায়োড, বায়ু শূন্য ট্রায়োড, এদের ব্যবহার সম্বন্ধে। তো ভাই ব্যবহার সম্বন্ধে বলতে টাইম নষ্ট করা লাভ নাই, কারণ তোরা দেখলেই একবারে বুঝতে পারবি। আমরা কি করি, যত ইলেকট্রনিক ডিভাইস আছে না, আগে টেলিভিশন, সাউন্ড রেকর্ডার মানে গান রেকর্ড করতে সেগুলা, সাউন্ড রেকর্ডার, টেলিভিশন, মাইক্রোফোন, টেলিফোন, সবগুলাতে কিন্তু এই সমস্ত বায়ু শূন্য ট্রায়োড, বায়ু শূন্য ডায়োড ব্যবহার করা হয়। বুঝতে পারলিস তো? তো ভালো করে পড়ে দেখে নিবি, ঠিক আছে? ওইখানে টাইম নষ্ট করে লাভ নাই, কারণ এটা থিওরি, বলে জাস্ট পড়লেই বুঝতে পারবি যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। বেশি কিছু দেওয়া আছে কি না, ব্যবহারটা পড়লে বুঝতে পারবি। তার টাইম নষ্ট করছি নাই, চল আমরা আগায় যাই। কোথায় যাই? কঠিন পদার্থের তড়িৎ পরিবহন সম্বন্ধে জানবো। কঠিন পদার্থের তড়িৎ পরিবহন সম্বন্ধে এখন আমরা জানবো। তো এটা আছে খুবই আরো ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে? কঠিন পদার্থে তড়িৎ পরিবহন, ঠিক আছে, এটা আরো বেশি ইন্টারেস্টিং। তো হেডিং মার কি? হেডিং মার কঠিন, আরে হ্যাঁ, কঠিন পদার্থে তড়িৎ পরিবহন। যেখানে জানবো যে কঠিন পদার্থ কয় প্রকার হয়, কঠিন পদার্থে কি করে তড়িৎ পরিবহন হয় আর কি করে না হয় সেই সম্বন্ধে দেখবো, ঠিক আছে? আরে হেভি ইন্টারেস্টিং আছে এটা, এটা অনেক বেশি ইন্টারেস্টিং। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ছোট থেকে বুঝে আসছি, পড়ে আসছি, এবং আমরা শিখবো এই সম্বন্ধে। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে কি হচ্ছে কঠিন পদার্থে, কঠিন পদার্থে তড়িৎ পরিবহন। কঠিন পদার্থে তড়িৎ পরিবহন। তো ভাই কঠিন পদার্থ যে আকারটা আছে না, সেই আকারটা দুরকম হতে পারে। একটা কেলাসিত আকার আর একটা অকেলাসিত আকার। কেলাসিত আকার কি জিনিস বলতো? এই যে একটা বস্তু আছে মনে কর, এই যেটা আছে, ঠিক আছে? তো এইটা আকারটা কি আছে মনে কর, কেলাসিত আকার কোনটা? এই যেটা আছে, এইটা কঠিন বস্তু আছে, তো এটা আমরা বলতে পারি কেলাসিত আকার, ঠিক আছে? তো এই কেলাসিত আকারে, কেলাসিত আকারের কঠিন পদার্থ, ঠিক আছে, কেলাসিত আকারের, এই যে কেলাসিত আকারের যে সমস্ত কঠিন পদার্থ আছে, সেই কেলাসিত আকারের কঠিন পদার্থের কিরকম ভাবে তড়িৎ পরিবহন হয় সেই সম্বন্ধে আমরা এখানে পড়বো, ঠিক আছে? অকেলাসিত পদার্থ সম্বন্ধে এখানে পড়বো নাই, অকেলাসিত কঠিন পদার্থ সম্বন্ধে এখানে পড়বো নাই। তো কেলাসিত আকারটা অ্যাকচুয়ালি কি জিনিস সেই সম্বন্ধে এবারে জানাবো তোকে। বুঝতে পারলিস তো? দেখ কি হচ্ছে এখানে, কি হয় যে কেলাসিত কঠিন পদার্থ এর অণু বা পরমাণু, এই যে কেলাসিত, যে কেলাসিত একটা বস্তু আছে, ওই কেলাসিত বস্তু ছবি রেখে দিচ্ছি, ঠিক আছে? এই কেলাসিত আকারের কঠিন পদার্থের অণু বা পরমাণু, আরো সঠিক করে বলতে গেলে বলা যায় আয়ন, ঠিক আছে? এই আয়নগুলো কি হয় বলতো? ত্রিমাত্রিক দেশে নিয়মিত নকশায় সাজানো থাকে। ত্রিমাত্রিক দেশে বা চারিদিকে, ত্রিমাত্রিক দেশে বা চারিদিকে নিয়মিত কি হয়? ত্রিমাত্রিক দেশে বা চারিদিকে নিয়মিত সজ্জায়, নিয়মিত সজ্জায় নকশার মতো সাজানো থাকে। আবার কি বলছি দেখ, কি দেখ, কনসেপ্ট ক্লিয়ার, পাক্কা হবে, 100% হবে, ডাউট ডাউট কোনো নাই, ঠিক আছে? এই যে কেলাসিত কঠিন পদার্থ আছে, কেলাসিত কঠিন পদার্থের অণু বা পরমাণু ত্রিমাত্রিক দেশে মানে চারিদিকে, যেমন ত্রিমাত্রিক দেশ কোনটা? চারিদিকে, এদিকে এদিকে ওইদিকে ওইদিকে, ঠিক আছে? ত্রিমাত্রিক দেশে নিয়মিত নকশার আকারে, নিয়মিত নকশার আকারে সাজানো থাকে। কেমন আকারে সাজানো থাকে জানতে চাস? দেখ কিরকম সাজানো থাকে, এইরকম ভাবে সাজানো থাকে। আরে কই, হ্যাঁ দেখ কি থাকে, এই যে ছবিটা আঁকছি আমি, ঠিক আছে? ধ্যান দিয়ে বুঝ, ছবিটা আঁকতেও কিন্তু অনেক সময় অসুবিধা হয় আমার, অনেকবার প্র্যাকটিস করার পর আমি এখানে ছবিটা আঁকছি, এত ছবিটা বানাতে পারতাম না। এইভাবে থাকে তোর, বুঝতে পারলি তো? তো এখানে আমরা আরেকবার টানি, আরেকবার টানি, তুই ছোট হয়ে যা, কি আকারে থাকে সেই সম্বন্ধে জান। হুম, কেলাসিত আকারটা, ওকে? দেখ ভাই,
এটা জয়েন কর, এটাও জয়েন করে নে। এরপরে এরপরে কি, আরে আরে আরে, এখানে জয়েন করে দিটা। হ্যাঁ হ্যাঁ, আশা করি ছবিটা ঠিকই আসছে। ফালতু ছবি আছে না রে? আশা করি ঠিক আছে ছবিটা। হুম 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 হুম। আরে আমি কেমন আঁকলি রে, ভুলভাল ছবি আঁকলাম যে। ঠিক আছে, ছবিটা ভুল হয়ে গেল তোমার। আমি জানি ছবি আঁকতে অনেক অসুবিধা হয়, ছবি আঁকতে অনেক অসুবিধা হয়। তাও আরেকবার আঁকার চেষ্টা করছি, কিরকম থাকে দেখ, কিরকম আকারে থাকে। এই যে কেলাসিত, কেলাসিত কঠিন পদার্থ আছে, সেই কেলাসিত কঠিন পদার্থের অণুগুলা বা পরমাণুগুলা মানে কি থাকে বলতো, যে কি আকারে থাকে, কিভাবে অবস্থান করে সেই সম্বন্ধে আমরা এখানে দেখছি। হ্যাঁ, ত্রিমাত্রিক দেশে চারিদিকে, ত্রিমাত্রিক দেশে বা চারিদিকে নিয়মিত কি নকশার আকার সাজানো থাকে। সেই নকশাটা কেমন হয়, এরকম এরকম থাকে। উম আরে ভাই ভাই, মাথায় ঢুকছে না কেন, মাথায় ঢুকছে না কেন? বাদ দে, ছাড়, ওকে ছাড় তুই। আরেকবার বলছি, আরেকবার ছবি আঁকার চেষ্টা করছি। এবারে এই অপশন দেখেই চেষ্টা করি। হুম 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 হুম। ঠিক আছে, এইরকম এই আকারটা সাজানো, ঠিক আছে, নিয়মিত। কি বলছে, এই যে কেলাসিত বস্তুগুলো আছে, বুঝতে পারছি তো, কেলাসিত গঠন কি জিনিস, ঠিক আছে, কেলাসিত গঠন কি জিনিস, কেলাসিত কঠিন পদার্থ, এর অণুগুলা, এর অণুগুলা বা পরমাণুগুলা কি বলতো, এর অণুগুলা বা পরমাণুগুলা ত্রিমাত্রিক দেশে চারিদিকে, এইদিকে 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 এইদিকে, ঠিক আছে, ত্রিমাত্রিক দেশে চারিদিকে নিয়মিত নকশার আকারে, এটা কি নকশা আছে না একটা, নকশার আকারে কি করে, নকশার আকারে থাকে, নকশার আকারে সাজানো থাকে। বুঝতে পারলি, কি আছে এটা, নকশার আকারে সাজানো থাকে, এইরকম থাকে, এটা মাথায় রাখিস। বুঝতে পারছিস তো, এই নকশাকে ল্যাটিস বলা হয়। আর এই যে নকশা আছে না, এই নকশাগুলা কি বলা হয়, ল্যাটিস বলা হয়। তো এরকম যদি আমরা অনেকগুলা, হ্যাঁ, এটা কি বলা হয়, এগুলো হচ্ছে তোর, আরো ছবিটা আঁকি, এটা বলা হয় তোর কি, ল্যাটিস বলা হয়। ঠিক আছে, লেটিস বলা হয়। বুঝতে পারলিস, এইটাকে বলা হয় তো লেটিস। তো লেটিস কি বলা হয়, এইটাকে বলা হয় লেটিস। এই যে নকশাটা আছে না, সেই নকশাটাকে বলা হয় লেটিস। কেলাসিত কঠিন পদার্থ এর অণু বা পরমাণু ত্রিমাত্রিক দেশে অর্থাৎ চারিদিকে, কনসেপ্ট দেখ, কনসেপ্ট দেখ, বুঝ, ত্রিমাত্রিক দেশে অর্থাৎ চারিদিকে, ত্রিমাত্রিক দেশে অর্থাৎ চারিদিকে নিয়মিত নকশার আকারে সাজানো থাকে, নিয়মিত নকশার আকারে সাজানো থাকে। এই নকশাকে ল্যাটিস বলা হয়। আরো করে ভালো করে দেখতে গেলে কি বলতো, ভালো করে দেখতে গেলে এটা হচ্ছে জাস্ট একটা ক্ষুদ্র, একটা কি হচ্ছে, এই লেটিসের একটা হচ্ছে ক্ষুদ্র অংশ। ঠিক আছে, অনেক ক্ষুদ্র, এটা হচ্ছে লেটিসের একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে। বাট লেটিস যেটা হয় সেটা আরো অনেক বড় হয়। এদিকে আরো থাকবে এক, বুঝেছিস তো, আর এরকম থাকবে এক, অনেকগুলো এরকম জয়েন থাকবে। হুম, ওকে, হ্যাঁ, এরকম অনেকগুলা জন থাকবে। মানে এরকম আর একটা আরো থাকবে অণুগুলা, এরকম কি বলতো, এই যে অণুগুলা বা পরমাণুগুলো আছে কঠিন পদার্থের, ক্লাসিক পদার্থের, এরকম সব দিকে কি ছড়িয়ে থাকবে। ছবিটা আমি আঁকতে পারছি না কেন জানি নাই, আমি অনেক অসুবিধায় পড়ে গেলাম, ছবিটা আঁকতে পারছি না। ইমাজিন কর যে যেটা বইয়ে আছে সেটা দেখে নিয়ে বোঝার চেষ্টা কর যে লেটিস কোনটা বলে, ঠিক আছে, এটা লেটিস। আর এই যে আমি আঁকছি এগুলো কোনে কোনে, সেই প্রত্যেকটা হচ্ছে কি, সেই প্রত্যেকটা হচ্ছে আমাদের কি, সেই প্রত্যেকটা হচ্ছে আমাদের অণু বা পরমাণু। ঠিক আছে, দেখ তোকে বইয়ের ছবিটা আঁকা দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবিস। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছিস, এই যে এটা দেখতে পাচ্ছিস আমাদের আকারটা, এটা এই যে আকারটা আছে, এই যে পুরোটা, এই যে নকশাটা বানানো আছে, এই নকশাটাকে বলা হয় কি, ল্যাটিস বলা হয়। কি বলা হয় এটাকে, ল্যাটিস বলা হয়। ঠিক আছে, এবার ল্যাটিস কি বলা হয়, এটাকে ল্যাটিস বলা হয়। এবার ল্যাটিসের যে যদি একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা কি বলতো, এই যে নকশাটা আছে, ল্যাটিসটা আছে, যে কোনো ল্যাটিসের একটি ক্ষুদ্র নকশা, যে কোনো একটা ক্ষুদ্র নকশা, মানে এই যে একটা আছে নকশা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছিস,
এই পার্টটা ক্ষুদ্র ক্ষুদ্র নকশা। তো লেটিসের যে কোনো একটা ক্ষুদ্র নকশা বলা হয় কি একক কোষ। আর অনেকগুলা দেখ, একটা দুটা তিনটা চারটা অনেকগুলা অসংখ্য অনেকগুলা একক কোষ নিয়ে গঠিত হয় একটা কি কেলাসিত কঠিন পদার্থ। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি একটা কেলাসিত কঠিন পদার্থ হচ্ছে, বুঝতে পারছিস তো? এইভাবে একটা কেলাসিত কঠিন পদার্থ গঠন হয়, বুঝতে পারলিস? এটা হচ্ছে কি, এই যে নকশা বানানো আছে সেই নকশাটা হচ্ছে আমাদের কি, আমি ছবিটা আঁকতে পারছি না তার জন্য বলছি যে এই নকশাটা হচ্ছে আমাদের কি, নকশাটা বলা হয় তো লেটিস। এবার এই নকশার মধ্যে যে অনেকগুলো ছোট ছোট অংশ আছে সেই ছোট ছোট অংশগুলোকেই একক কোষ বলা হয়। আর এই অনেকগুলো একক কোষ পরপর নিয়মিত ভাবে সাজানো আছে, দেখ পরপর সাজানো আছে, এইভাবে একটা কেলাসিত কঠিন পদার্থ গঠিত হয়, বুঝতে পেরেছিস? এইভাবে একটা কেলাসিত কঠিন পদার্থ গঠিত হয়। তো আমার ছবিটা আমি আঁকতে পারলাম না, জানি না কেন, আমি প্র্যাকটিস করেছিলাম তাও পারলাম না। আরে অনেক ধোকা হয়ে যায়, ঠিক আছে, মাইন্ড কাজ করে নাই, আমার আরো প্র্যাকটিস চাই তার জন্য মনে হয়, আরো বেশি প্র্যাকটিস চাই, তোরা বেশি প্র্যাকটিস করবি, ওকে? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছিস এটা যে কি রকম লেটিস কোনটাকে বলা হয় আর কিভাবে একটা কেলাসিত পদার্থ থাকে। আর যে সমস্ত পদার্থ এই নিয়ম আকারে, ঠিক আছে, যে সমস্ত পদার্থ এরকম লেটিস আকারে বা কেলাসিত আকারে পরের পর নিয়মিতভাবে শোধিত থাকে নাই, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অনিয়তাকার। অনিয়তাকার কঠিন পদার্থ বলা হয়। কি বলা হয় এটাকে? অনিয়তাকার কঠিন পদার্থ বলা হয়। তো দেখ ভাই, এই যে তড়িৎ পরিবহন করতে পারে, পারে না? তো কঠিন পদার্থে তড়িৎ পরিবহন হয় কিনা? হ্যাঁ দাদা, তো কঠিন পদার্থে তড়িৎ পরিবহন হয়। তো কঠিন পদার্থের এই তড়িৎ পরিবহনের, কঠিন পদার্থের এই তড়িৎ পরিবহনের ধর্ম অনুযায়ী আমরা কঠিন পদার্থকে তিনটি ভাগে ভাগ করতে পারি। এবার তুই কমেন্টে জানা যে কি কি তিনটি ভাগ। একটা হচ্ছে কি, বলতে পারি পরিবাহী, বলতে পারি কিনা? পরিবাহী বলতে পারি তো, পরিবাহী বলতে পারি। আরেকটা বলতে পারি আমরা কি, অন্তরক। পরিবাহী, 2 নম্বর হচ্ছে আমাদের অন্তরক। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, যেটার জন্য আমরা এতটা পড়তে হচ্ছে, সেমি পরিবাহী। এখন আমরা সেমি পরিবাহীতে পৌঁছালাম না, সেমি পরিবাহী, ওকে? এটা হচ্ছে সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, ঠিক তো? এটা কি হচ্ছে সেমি কন্ডাক্টর, ওটা হচ্ছে কন্ডাক্টর, আর এটা হচ্ছে কি ইনসুলেটর। পরিবাহী বা বলতে পারি আমরা কি কন্ডাক্টর, এই অন্তরক হচ্ছে আমাদের অন্তরক বা ইনসুলেটর, আরেকটা বলতে পারি অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। তো চল তাহলে একবার দেখে নি যে পরিবাহী সম্বন্ধে, মানে পরিবাহী কি জিনিস, অন্তরক কি জিনিস, আর অর্ধ পরিবাহী কি জিনিস। শুধু শুধু টাইম নষ্ট করা হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে পরিবাহী কি জিনিস। দেখ, পরিবাহী কি জিনিস বলতে যাই তো শর্টকাটে বলতে পারে কি, যে যে সমস্ত কঠিন পদার্থের মধ্য দিয়ে, পরিবাহী কি বলতে পারিস? বা দেখ, পরিবাহী কি, দেখ পরিবাহী হচ্ছে সেই পদার্থগুলা, কি পরিবাহী হচ্ছে সেই পদার্থগুলা যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ অনেক দ্রুত, খুব তাড়াতাড়ি আর নিঃসন্দেহে পুরো প্রচুর ভাবে অনেক বেশি করে তড়িৎ পরিবহন করতে পারে, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে কোন রকম বাধা ছাড়াই, সেই সমস্ত পদার্থকে বলা হয় তোর পরিবাহী। আর পরিবাহী হয় কি, পরিবাহী তরলও হয়, গ্যাসীয় হতে পারে, আবার কঠিন হতে পারে। তো যদি আমরা বলতে যাই যে কঠিন পরিবাহী, তো কঠিন পরিবাহী বলতে গেলে আমাদের কি আছে? প্রথমত কঠিন পরিবাহী বলতে সব ধাতুগুলাই আসছে, ঠিক আছে? কঠিন পরিবাহী বলতে আমাদের সব ধাতুগুলাই আসছে। তো মনে কর এটা হচ্ছে একটা ধাতু, এটা কি, এটা হচ্ছে একটা ধাতু। তো ধাতুর ভিতরে অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকে কি? হ্যাঁ দাদা, ঠিক আছে। তো ধাতুর ভিতরে অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলা কি করে বলতো? এই ইলেকট্রন গুলা আয়ন পরিবহন করে। কি আয়ন পরিবহন করে বলতে পারি তো? এই যে এগুলা আছে এলা বলতে পারি আয়ন বা আধান, ঠিক আছে? এই যে ধাতু আছে, এই ধাতুর মধ্যস্থ অনেকগুলা মুক্ত ইলেকট্রন থাকে। সেই মুক্ত ইলেকট্রন গুলা কি করে? সেই মুক্ত ইলেকট্রন গুলা আধান পরিবহন করে বা আধানকে বহন করে, ঠিক আছে? আধান কি করে? আধানকে বহন করে। আর এই আধানকে বহন করে এর ফলে কি হয়? তড়িৎ পরিবহন করে, বুঝতে পেরেছিস তো? এর ফলে কি হয়? তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি পেলে আরেকটি মাথায় রাখিস, যদি একটা ধাতব পরিবাহী আছে, সেই ধাতব পরিবাহীতে যদি আমরা উষ্ণতা বাড়াই, যদি গরম করি, তাহলে কি হয়? এর রোধ অনেক বেশি বেড়ে যায়, মানে তড়িৎ পরিবহন অনেকটা কমে যাবে, কারণ রোধ অনেকটা বাড়ে গেলে, ঠিক আছে? এতটা বুঝতে পারলিস তো?
বাস এইটাই মাথায় রাখ যে যদি একটা ধাতুর মধ্যে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, পরিবাহী রোধ বাড়ে। উদাহরণ বলতে গেলে আমরা বলতে পারি রামা বলছি, রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হচ্ছে আমাদের পরিবাহী পদার্থ। বুঝতে পারছিস তো? চল এবার জানবো আমরা অন্তরক পদার্থ। অন্তরক কি জিনিস? হ্যাঁ, আরে ছবিটা হাঁটা। অন্তরক কি জিনিস? তো অন্তরক কঠিন পদার্থ। অন্তরক হচ্ছে সেই সমস্ত, এই তুই হাট। অন্তরক কি? অন্তরক হচ্ছে সেই সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে না। তো মনে কর এই যে তড়িৎ অন্তরক আছে, তো অন্তরকের ক্ষেত্রে বেশিরভাগ কি হচ্ছে, বেশিরভাগ কঠিন পদার্থ হচ্ছে অধাতু। কি হচ্ছে? অধাতু হচ্ছে। কি হয় বাবু? অধাতু হয় অন্তরক পদার্থের ক্ষেত্রে। এই অন্তরকের ক্ষেত্রে বেশিরভাগ কঠিন পদার্থ কি হচ্ছে আমাদের? অধাতু হচ্ছে। অধাতু কঠিন পদার্থ গুলোর মধ্যে থাকে। ঠিক আছে, অধাতু। তো অধাতু কঠিন পদার্থ যেগুলো আছে সেই অধাতুর মধ্যে দিয়ে কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে না। তো এগুলো হচ্ছে আমাদের অন্তরক। তো যদি একটা আমরা অধাতু দেখতে যাই, তো এই যে অধাতু আছে সেই অধাতুর ভিতরে কোন রকম মুক্ত ইলেকট্রন থাকে নাই। যে ইলেকট্রন গুলো থাকে না পুরা শক্ত করে ধরে রাখে, জব্দ করে টান টান করে সবাই কি করে, ভাই সাথী মোর, ওকে, ভাই সাথী মোর ভাবে সবাই ধরাধরি ধরে থাকে। কোন রকম এই অধাতুতে কোন রকম একটাও কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে নাই। মুক্ত ইলেকট্রন থাকবে, তারা কি করে, মুক্ত ইলেকট্রন থাকলে আধানকে ওরা পরিবহন করতো, মানে আধান বাহক হিসেবে কাজ করতো, তাহলে তড়িৎ পরিবহন হইতো। বাট যেহেতু একটা অধাতুর মধ্যে কোন রকম মুক্ত ইলেকট্রন নাই, তো কেউ আর আধান বাহক হিসেবে কাজ করছে নাই। মানে কি হয়, এই জন্য এখানে একটা অধাতুর মধ্যে দিয়ে কোন রকম তড়িৎ প্রবাহিত হতে পারে নাই। তাই এটাকে বলা হয় কি, অন্তরক বা ইনসুলেটর। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার দেখা যাক অর্ধ পরিবাহী কি জিনিস। অর্ধ পরিবাহী কি জিনিস সেই সম্বন্ধে দেখ। অর্ধ পরিবাহী কি জিনিস? অর্ধ পরিবাহী হচ্ছে কি না মেয়ে না ছেলে। ঠিক আছে, ওটাকে বলা হয় কি, হিজড়া বলা হয়। ওকে, তো সেরকম এটা নাকি হচ্ছে এই অর্ধ পরিবাহী বলতে পারিস, হিজড়া বলতে পারিস। কারণ কি, এটা না হচ্ছে পরিবাহী আর না হচ্ছে অন্তরক। এই অন্তরক, পরিবাহী আর অন্তরকের মাঝের যে অবস্থা সেই অবস্থায় পড়ে আছে আমাদের অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর হচ্ছে একটা হিজড়া। ঠিক আছে, এই সম্বন্ধে আমরা আগে জানি, শুধু আমরা দেখছি জাস্ট, যে কিছু মনে করার চেষ্টা করছি আগে থেকে। ঠিক আছে, আরো কিছু কেমিস্ট্রি তোরা নিয়ে যাবো জাস্ট 2 মিনিটের জন্য, সেখানেও কিছু কিছু কথা মনে আসবে বেশি করে। ঠিক আছে, তাহলে আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে কি হচ্ছে, অর্ধ পরিবাহী হচ্ছে ধাতুও নাই, ধাতু হচ্ছে পরিবাহী, ধাতু ও অন্তরক পদার্থের মাঝামাঝি পরিবহন ক্ষমতা সম্পন্ন পরিবহন। ধাতু ধাতু অর্থাৎ পরিবাহী বা ধাতু এবং অন্তরক অন্তরক ধাতু আর অন্তরক পদার্থের মাঝামাঝি পরিবহন ক্ষমতা সম্পন্ন পদার্থকে সাধারণভাবে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর বলা হয়। এলে তো দেখলেই বুঝতে পারছিস তো? কি হয়, তড়িৎ পরিবহনের সময় অর্ধ পরিবাহী কেলাসে আধান বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই যে যখন তড়িৎ পরিবহন হয়, তো তড়িৎ পরিবহন হিসেবে এই কেলাসিত আকারে থাকা, কি বলতো, অর্ধ পরিবাহীতে কেলাসিত আকারে থাকে, সেই সম্বন্ধে জানাবো, একটু পরে জানাবো। তো অর্ধ পরিবাহীতে কেলাসিত আকারে থাকা মুক্ত ইলেকট্রন যেগুলো থাকে, সেই মুক্ত ইলেকট্রন আর হোল কি করে বলতো, তারা কি করে, তড়িৎ পরিবহন করে। বাট যখন কি হয়, যখন কি হয় যখন অন্তরক হিসেবে কাজ করে, এটা কি হচ্ছে, পরিবাহী হিসেবে যখন কাজ করে, তখন এর ভিতরে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। সেই মুক্ত ইলেকট্রন আর হোলগুলো কি করে বলতো, আধান পরিবহন ঘটায়। বাট অনেক সময় কি হয়, এটা অন্তরক হিসেবেও কাজ করে। তো অন্তরক হিসেবে কাজ করে তখন কি হয় বলতো, তখন কি হয়, এই একটা অর্ধ পরিবাহীতে কোন রকম মুক্ত ইলেকট্রন থাকে নাই। কি করে হয়, এটা আরো বেশি ইন্টারেস্টিং ব্যাপার, বেশি ইন্টারেস্টিং আছে এটা। ঠিক আছে, জাস্ট এটা 3-4 মিনিট পরে আমরা যাচ্ছি। ওকে, খুবই ইন্টারেস্টিং। অর্ধ পরিবাহিতা আজকে আমরা প্রবেশ করেই ছাড়বো। ওকে, ঠিক আছে, বুঝতে পারলিস তো? তাহলে উষ্ণতা বাড়লে কি হয়, যদি একটা অর্ধ পরিবাহীর ওপরে যদি আমরা উষ্ণতা দিই, একটা অর্ধ পরিবাহী যেটা আছে বুঝলি, অর্ধ পরিবাহীর, ঠিক আছে, অর্ধ পরিবাহীতে যদি আমরা উষ্ণতা দিই,
তাহলে এর রোধ কি হয়? যদি একটা অর্ধপরিবাহী আছে, সেই অর্ধপরিবাহীতে যদি আমরা উষ্ণতা দিই তাহলে এর রোধটা কি বাড়ার কথা। ওটা কি হয়? ধাতুতে বাড়ে, পরিবাহীতে বাড়ে, বাট অর্ধপরিবাহীতে কি হয়? রোধটা অনেক ডাউন হয়ে যায়। এবার তোর মাথায় আসবে, আচ্ছা যদি আমরা উষ্ণতা দিই তাহলে রোধটা কমছে, মানে এর কি হবে? এই যে এটা আছে না, প্রবাহমাত্রা অনেক বাড়ে যাবে না। অর্ধপরিবাহীতে খুব স্বল্প পরিমাণে কিন্তু কারেন্টটাও প্রবাহিত হবে, ঠিক আছে? বেশি তড়িৎ প্রবাহিত হয় নাই, খুব স্বল্প পরিমাণেই অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবাহিত হয়, ঠিক আছে? বুঝতে পারছিস? যেমন সিলিকন, জার্মেনিয়াম, হিরে, সিলিকন, জার্মেনিয়াম, হিরে, সিলিকন কার্বাইড, এই প্রত্যেকটা হচ্ছে কি? এই প্রত্যেকটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। বাট বাট বেশিরভাগ যেটা বেশিরভাগ বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের সিলিকন আর জার্মেনিয়াম। সিলিকন আর জার্মেনিয়ামটা বেশি পরিমাণে ইউজ হয়। এর থেকেও বেশি যদি পরিমাণে ইউজ হয় সেটা হচ্ছে আমাদের সিলিকন, কারণ সিলিকনের দামটা অনেক কম, ঠিক আছে? আর সবাই যায়, মানুষ চাই সস্তায় চালাতে সবকিছু, ঠিক আছে? সব কিছু সস্তায় খাও, সস্তায় বাঁচো, ওকে? এই হচ্ছে তার কাজ। এই জন্য অর্ধপরিবাহীতে বেশিরভাগ যে সমস্ত মানে ইলেকট্রনিক্স আছে, সেই ইলেকট্রনিক্স যখন ব্যবহার করতো তখন দেখতে সবাই কি, যে সস্তা দামে অর্ধপরিবাহী বল, ঠিক আছে? সস্তা দামে অর্ধপরিবাহী বল। বা যখন একটা অর্ধপরিবাহী তৈরি করতে হয় তখন কি করতে হতো? সিলিকন যেটা আছে সেই সিলিকনের পরমাণুগুলা নিয়ে সিলিকনের পরমাণু অনেকগুলা নিয়ে একটা অর্ধপরিবাহী সৃষ্টি করতো। কারণ কি? সিলিকন যেটা আছে সেই সিলিকন কি, সিলিকনের অনেক দাম কম, সিলিকন হচ্ছে অনেক সস্তা, বুঝতে পারছিস তো? তবে বর্তমানে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয় শুধু সিলিকন, জার্মেনিয়াম এবং অন্যান্য কয়েকটি সমধর্মী মৌলও যোগ্য। তো অর্ধপরিবাহী মৌলের বিশেষত্ব কি জিনিস সেই সম্বন্ধে জান। অর্ধপরিবাহী সম্বন্ধে একটু জান। কেমিস্ট্রিতে চল যাই। কেমিস্ট্রি আমার বেস্ট সাবজেক্ট ছিল ভাই, কেমিস্ট্রি আমার বেস্টই ছিল, কি ছিল? বেস্টি, ওকে? অর্ধপরিবাহী। তো দেখ, অর্ধপরিবাহীর একটা বিশেষত্ব কি বলতো? অর্ধপরিবাহীর একটা বিশেষত্ব হলো এই যে তোর ইলেকট্রন যখন বিন্যাস করতাম না, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাসের সব থেকে শেষে যেমন সিলিকন একটা, ঠিক আছে? কি হতে বলতো? সব থেকে শেষ কক্ষটা, সেই শেষ কক্ষে বলতো 4টি করে ইলেকট্রন থাকা যায় প্রত্যেকটি অর্ধপরিবাহী পদার্থে, ঠিক আছে? প্রত্যেকটি অর্ধপরিবাহী পদার্থের মৌলসমূহের বিশেষত্ব হলো কি? এরা প্রত্যেকেই পর্যায় সারণীর চতুর্থ শ্রেণীতে, পর্যায় সারণী মনে আছে? সেই পর্যায় সারণীর চতুর্থ শ্রেণীতে, অর্থাৎ যে কার্বনের শ্রেণী আছে সেইখানে এরা অবস্থান করতো, কিছু মনে এলো? আর প্রত্যেকের যোজ্যতা, এই অর্ধপরিবাহীর প্রত্যেকের যে যোজ্যতা আছে সেই যোজ্যতা হচ্ছে ফর, অর্থাৎ এদের শেষ কক্ষে এদের কি হচ্ছে, অর্থাৎ এদের শেষ কক্ষে এই যে অর্ধপরিবাহীর যে পরমাণু আছে তার শেষ কক্ষে হতো, শেষ কক্ষে 4টি ইলেকট্রন থাকতো, বুঝতে পারলিস তো? যেটা ফোর, অর্থাৎ পরমাণুর বাইরের কক্ষে, পরমাণুর বাইরের কক্ষে বাইরের কক্ষে 4টি করে ইলেকট্রন আছে। এদের মধ্যে ইলেকট্রনিক শিল্পে অর্ধপরিবাহী যন্ত্রাদি প্রস্তুতিতে তুলনামূলকভাবে স্বল্প মূল্যের জন্য মূলত সিলিকনের বেছে নেওয়া হয়েছে। যদিও আধুনিক অতি দ্রুত আলোকীয় যোগাযোগ ব্যবস্থায় সিলিকনের পরিবর্তে সিলিকন জার্মেনিয়াম, আচ্ছা এগুলো মাথায় রাখিস কি বলছে, তাহলে আমরা ইউজ করি, উদাহরণ বলছি একটু, ঠিক আছে? প্রবাহিত হয়। আর অর্ধপরিবাহী সাধারণত 2 প্রকারের। অর্ধ যে পরিবাহী আছে, এই অর্ধপরিবাহী কি বলতো? এই সম্বন্ধে মাথা ঢুকলো তো না? ঢুকলো কি না এই সম্বন্ধে মাথায়? বুঝতে পারছিস তো? প্রত্যেকটা অর্ধপরিবাহী যা আছে তাদের কি বলতো, ইলেকট্রন বিন্যাস করলে তার যে শেষ কক্ষ আছে না, সেই শেষ কক্ষে 4টি করে ইলেকট্রন বাঁচা থাকে। আর এরা যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর 4 নম্বর শ্রেণীতে থাকে বা কার্বন শ্রেণীতে, ওকে? সব থেকে বেশি আগে ইউজ করা হতো কি? ইলেকট্রনিক্স ডিভাইসে সব থেকে বেশি ইউজ করা হতো আগে কি? সিলিকন, ওকে? বাট এখন অন্য কিছু করা হয় যেটা লেখা আছে বইয়ে, ঠিক আছে? ওটা দেখলে বুঝতে পারবি। চল তাহলে এবার দেখা যাক যে অর্ধপরিবাহী কয় প্রকার। অর্ধপরিবাহীকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা বলতে পারি আমরা কি, একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধ পরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী। আরেকটা হচ্ছে কি আমাদের অবিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী আর অবিশুদ্ধ অর্ধপরিবাহী, এটা আরো বেশি ইন্টারেস্টিং। বিশুদ্ধ অর্ধপরিবাহী বা স্বকীয় অর্ধপরিবাহী কি জিনিস সেই সম্বন্ধে এবার আমরা জানবো। তো হেডিং লাগা ভাই।
হেডিং লাগা বিশুদ্ধ অর্ধপরিবাহী। কি এই বিশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে, কি এর মধ্যে বিশেষ আছে সেই সম্বন্ধে আমরা এখন জানবো। ওকে, হেডিং মার কি, বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধ পরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী বা স্বকীয় অর্ধপরিবাহী কি জিনিস। তো নম্বর 1 জানবো আমরা কি, যোজ্যতা ইলেকট্রন। কি যোজ্যতা ইলেকট্রন মার কি, আরে রেড কালারটা অনেক কম আছে, রেড কালারটা হাটাও। কি জানবো আমরা, প্রথমে জানবো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজ্যতা ইলেকট্রন সম্বন্ধে। যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন সম্বন্ধে জান। এই যোজ্যতা ইলেকট্রন কি সেই সম্বন্ধে দেখ ভাই। কি বলতো, যে যে এর বাইরে কি আছে বলতো, এই যে অর্ধপরিবাহী আছে, এর বাইরের কক্ষে কি হয়, এই যে অর্ধপরিবাহী আছে, এই অর্ধপরিবাহীর বাইরের কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে। ওকে, এই সম্বন্ধে আমরা জানি, ঠিক আছে। তো বলতে গেলে এই যে সিলিকন মনোমেটাল, ঠিক আছে, একটা নিচে তো কি, একটা নিচে কত সিলিকন পদার্থ নিচ্ছি। তো সিলিকনের অনেকগুলো কক্ষ আছে, বাট বাকি যে কক্ষ আছে, বাকি যে কি আছে যোজ্যতা আছে, ঠিক আছে, বাকি যে মজ্জা আছে, সেই মজ্জা বা কোডটা আমরা কি করেছি, এই কি করেছি সেটা আমরা SI প্লাস দ্বারাই ঢাকা দিচ্ছি। শুধু আমরা দেখাচ্ছি কোনটা, যে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে সেইগুলাই আমরা দেখাবো। বাকি ভিতরে যে কক্ষগুলো আছে সেই কক্ষগুলা বা মজ্জা বা কোর আমরা এখানে দেখবো নাই, ঠিক আছে, কারণ ওদের কিছু কাজ নাই কেমনিতে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছিস। তাহলে কি হচ্ছে, মোজার বা কোরের বাইরে কি হয়, এই সিলিকন মোজাটিকে, এই সিলিকন মোজাটিকে ভিতরে যা কিছু আছে, ঠিক আছে, এটি হচ্ছে একটা সিলিকন মোজা বা সিলিকন কোর। তো এটা হচ্ছে কি, মানে ভিতরে যে আছে না, ভিতরে কক্ষ আরগুলা সেগুলো দেখাচ্ছি না, ওইটাকে বলা হয় কি কোর বা মজ্জা, কিছু মনে আসছে, ঠিক আছে। তো ওইগুলা সব ঢাকায় আমরা কি করছি, SI সিলিকন প্লাস দেখাচ্ছি। আর এর বাইরে কটি আছে ইলেকট্রন, এর বাইরে মানে বহিস্থ কক্ষে ইলেকট্রন কটি আছে রে, যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়, কি বলা হয়, একটে, দুটে, তিনটে, 4টি। এগুলো হচ্ছে আমাদের কি ইলেকট্রন। কি হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে দাদা আমাদের ইলেকট্রন। আর এটা হচ্ছে কি সিলিকন মজ্জা, সিলিকন মজ্জা বলে, হ্যাঁ, সিলিকন মজ্জা। সিলিকন মজ্জা বুঝতে পারলিস তো, নাও বুঝলে কমেন্ট করিস, ঠিক আছে। সিলিকন মজ্জা নাও বুঝতে হতে পারে না। তো যদি ভাই কি বলছে দেখ, যদি আমরা একটা সিলিকন ইয়ে করি, ঠিক আছে, তো সিলিকন পরমাণু অনেকগুলো কক্ষ হবে, 8টা 8টা 8টা, তারপরে 4টা আসবে, এরকম ব্যাপার আছে কিনা, হ্যাঁ, এল কক্ষ, এল কক্ষ, এই কক্ষ, ঠিক আছে। তো সব কক্ষগুলোকে বলা হয় কি, সব কক্ষ ভিতরে নিয়েছি, শুধু বাইরে যে কক্ষটা আছে সেই কক্ষে যে ইলেকট্রন গুলো আছে 1টি 2টি 3 4টি, কারণ আমরা জানি যে অর্ধপরিবাহীর বাইরে 4টি ইলেকট্রনে থাকে, সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, ঠিক আছে। আমরা এখানে নিয়েছি সিলিকন নিয়েছি। ওকে, তো এটাকে বলা হয় যে পুরোটা যদি না লিখে আমরা পুরোটা যদি আমরা হাটায় নিয়ে শুধু লিখে দিই কি এখানে SI প্লাস। তো এটা হচ্ছে জাস্ট মজ্জাটা আমরা শুধু দেখাচ্ছি কি SI প্লাস দ্বারা দেখাচ্ছি, সিলিকন প্লাস দ্বারা। আর বাইরের কক্ষ কটা আছে, বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, একটা দুটা তিনটে 4টা, জার্মেনিয়াম হোক বা সিলিকন হোক, ঠিক আছে। এতটা বুঝতে পেরেছিস তো, হ্যাঁ। তো দেখ কি হয়, এটা হচ্ছে কঠিন সিলিকন, ঠিক আছে। তো কঠিন সিলিকনে কি হয়, কঠিন সিলিকনের যে কোনো নমুনায় সিলিকন পরমাণুগুলি সুনির্দিষ্ট ও ধারাবাহিক সজ্জায় সজ্জিত থেকে ত্রিমাত্রিক ক্লাস গঠন করে। এই যে একটা কঠিন সিলিকনের ক্ষেত্রে, কঠিন সিলিকনের ক্ষেত্রে যে কোনো নমুনায়, যে কোনো নমুনায় হোক, সিলিকনের যে পরমাণুগুলো আছে, এই যে সিলিকনের যে পরমাণু আছে না, এই যে পরমাণুটা রি, একটা সিলিকনের পরমাণু, এই সিলিকনের পরমাণুগুলো কি করে বলতো, এই সিলিকনের পরমাণুগুলা যেটা আছে, এই সিলিকনের পরমাণুগুলা নির্দিষ্ট আকারে সজ্জিত থাকে। সেটা কি ত্রিমাত্রিক দেশে, মানে বুঝতে পারছিস তো, ত্রিমাত্রিক দেশ মানে যেমন আমরা লেটিস করেছিলি গঠন, লেটিস দেখলাম, লেটিসের নকশা, সেই লেটিসের নকশাতে এরাও থাকে। বাট আমি এখানে যেহেতু 3D ছবিটা আঁকতে পারছি না, তার জন্য তোকে আমি সরি বলছি যে আমি এটাকে 2D তে দেখার চেষ্টা করছি, ঠিক আছে। আর বইটা তো 2D করে দেখা আছে, বাট আমি চাইছিলাম যে 3D হোক। ওকে, আমি চাইছিলাম বাট করতে পারছি, তো কি করতে পারি বল তোরা, ঠিক আছে। তো কি আছে এটা, এটা হচ্ছে যে এই যে সিলিকনের এগুলো কি, এগুলো পরমাণু, এরকম যে এসা একটা পরমাণু আছে, সেরকম অনেকগুলো পরমাণু কি হয়, এই ওটা অর্ধপরিবাহীতে যেমন সিলিকন আছে, সিলিকনের ক্ষেত্রে, একটা কঠিন সিলিকনের ক্ষেত্রে এর যে কোনো নমুনায় এই সিলিকনের পরমাণুগুলা নির্দিষ্ট ভাবে, নিয়মিত ভাবে কি হয়, নিয়মিত আকারে সজ্জিত থেকে
একটা কেলাসের গঠন করে, কি করে? একটা কেলাসের গঠন করে। তারই একটি সরল ছবি, তারই একটা ছবি আমি এখানে আঁকে দেওয়ার চেষ্টা করছি যে কেমন থাকে। দেখ, এইভাবে সাজানো থাকে। এই প্রত্যেকটা হচ্ছে পরমাণু, ঠিক আছে? এই প্রত্যেকটা হচ্ছে পরমাণু। তো যে কোনো একটি সিলিকন পরমাণুর বাইরে এটা কি প্রত্যেকটা হচ্ছে, আরে না না না, ব্লু হাটাও, ব্ল্যাক লাগাও, ওকে? আরে হাটান যা। কি হচ্ছে? এইটাও সিলিকন, এইটাও সিলিকন, এইটাও সিলিকন, এইটাও সিলিকন পরমাণু, 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 এইগুলাও সিলিকন পরমাণু। তো এইভাবে, আরে তুই হাট না, এইভাবে কি হয়? এইভাবে অনেকগুলা, তুই হাট, অনেকগুলা সিলিকন পরমাণু একসঙ্গে নিয়ে কি হয়? অনেকগুলা সিলিকন পরমাণু নির্দিষ্ট আকারে আর পরপর নিয়মিত আকারে সজ্জিত হয়ে একটা ল্যাটিস আকার গঠন করে। যেমন ল্যাটিসটা দেখলাম বইয়ে দিয়ে আছে সেরকম, ঠিক আছে? আর এইভাবে কি হয় বলতো? আর এইভাবে একটা ক্লাস গঠন করে, একটা কঠিন ক্লাস গঠন করে, যেটা আমরা কি বলছি? অর্ধ পরিবারের একটা পদার্থ ধাতু গঠন করছে, ঠিক আছে? বুঝতে পারলিস তো? ওকে। তো কি হয় বলতো? এরপরে কি হয়? তো এখানে দেখতে পাচ্ছি যে সিলিকন যে পরমাণু থাকে না, সেই সিলিকনের পরমাণুর বাইরের কক্ষে 4টি করে ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, প্রত্যেকটা প্রত্যেকটা পরমাণুর বাইরে 4টি করে ইলেকট্রন আছে। এটা কি আমরা বলতে পারি মেরি ভাই, আমার ভাই, আমার বোন, এটা কি বলতে পারি? ঠিক আছে, স্পেশাল তোমার জন্য। ওকে, ঠিক আছে? বুঝতে পারলিস তো? 4টা করে ইলেকট্রন থাকে প্রত্যেকের। তো এখানে আমি ছবিটা আঁকে বোঝানোর চেষ্টা করছি দারুণ করে, যাতে কখনো জীবনে না ভুলিস, ঠিক আছে? খুবই সহজ ভাবে। এটা মনে কর চারদিকে আছে, ঠিক আছে? যেমন লেডিস আকারটা আছে, সেই লেডিসের নকশার মতো এটাও আছে, বাট আমি টুডিতে দেখাচ্ছি, আর বইও টুডিতে দেখাচ্ছে। ওকে, এরও বাইরে 4টি আছে, এরও বাইরে 4টি পরমাণু আছে, এরও বাইরে 4টি পরমাণু আছে, এরও বাইরে 4টি পরমাণু থাকে, প্রত্যেকের বাইরে 4টি করে পরমাণু আছে। ওকে, ঠিক আছে? আছে কিনা? একদম বুঝতে পারছিস? এইভাবে এরা সাজানো থাকে। তো এখানে একটা জিনিস ধ্যান দিয়ে দেখ, তো যে কোনো একটি সিলিকন পরমাণুর বাইরে কক্ষে 4টি ইলেকট্রনের প্রতিটি কি হয়? প্রতিটি কি হয়? পাশের যে ইলেকট্রন আছে তার সাথে একটি সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন গঠন করে, করছে কিনা? এই একটি ইয়ার পরমাণু নিয়েছে, একটি ইয়ার পরমাণু। তো এইভাবে কি হলো? একটি সমযোজী গঠন তৈরি হলো। হলো তো? একটা কি হলো? সমযোজী গঠন তৈরি হলো। তো সেরকম একটি ইলেকট্রনের 4টি আছে, কি আছে? 4টি পরমাণু আছে। তো 4টি পরমাণু ইয়ার সঙ্গে পাশের পরমাণু নেয়, প্রত্যেকটা পরমাণু কি করবে? ইয়ার সঙ্গে সমযোজী বন্ধন, ইয়ার সঙ্গে সমযোজী বন্ধন একটি ইলেকট্রন নিয়ে। তো এইভাবে কি হচ্ছে? প্রত্যেকটা 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 পরমাণু সমযোজী বন্ধন গঠন করবে চারদিকেই। বুঝতে পারছিস তো? চারদিকে বদ্ধ হয়ে যাচ্ছে, এইদিকে যায় কারোর সঙ্গে কথা বলবে, ই অপর দিকে কারোর সঙ্গে গঠন করবে, ই অপর দিকে কারোর সঙ্গে জানিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এইটাও সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এইটাও সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। প্রত্যেকটা অণু, প্রত্যেকটা পরমাণুর বাইরের যে কক্ষে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলা দিয়ালে অনেক একটা একটা করে সমযোজী সমযোজী বন্ধন চারিদিকে চারিদিকে সৃষ্টি করবে। বুঝতে পারলিস তো? মানে পুরা আবদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছিস? এইভাবে পুরা পরমাণুর মধ্যে কি হবে? চারিদিকে একটা পরমাণুর চারিদিকে কি হচ্ছে? সমযোজী বন্ধন গঠন করছে। বুঝতে পারছিস তো? সমযোজী বন্ধনে পুরা আবদ্ধ হয়ে পড়ছে। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছিস? তো প্রতিটি সিলিকন পরমাণু এক নির্দিষ্ট ইলেকট্রনের সঙ্গে একটি, প্রত্যেকটা সিলিকনের পরমাণুর ইলেকট্রন একটি নির্দিষ্ট পরমাণু ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন, কি হচ্ছে? সমযোজী বন্ধন তৈরি হয়। এই অবস্থায় পরমাণুর বাইরের কক্ষে কার্যকর ইলেকট্রনের সংখ্যা কতগুলা? এই অবস্থায় দেখছি যে একটি পরমাণুর বাইরে কার্যকর ইলেকট্রন কতগুলা পাচ্ছে? তো যেহেতু এখানে একটি, দুটি, তিনটি, যদি একে দেখতে চাই আমার ভালো করে, দেখতে পাচ্ছি কি একটি ইলেকট্রন, দুটি ইলেকট্রন, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, আটটি, মানে ই অষ্টক সূত্র পূরণ করে দিয়েছে। অষ্টক বা অক্টাল রুল কি করেছে? প্রমাণ কি করে দিয়েছে? কমপ্লিট করেছে। তো এইভাবে প্রত্যেকটা পরমাণু কি করছে? প্রত্যেকটা পরমাণুর বাইরে তার 8টি করে ইলেকট্রন থাকছে। মানে অষ্টক বা অক্টাল যাকে বলা হয়, পূর্ণ করে ক্লাসের প্রতিটি পরমাণুই স্থায়িত্ব কি করছে? স্থায়িত্ব লাভ করে। বুঝতে পারছিস তো? এবং স্কলসটিকে যে ক্লাসটি আছে সেই ক্লাসটিকে সুষম বন্ধনে আবদ্ধ রাখে। ঠিক আছে? যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা পরমাণুর বাইরে কি হচ্ছে? ইলেকট্রন যেটা আছে,
প্রত্যেকটা পরমাণুর বাইরে ইলেকট্রনের কত হচ্ছে পূরণ, ইলেকট্রন পূরণ হচ্ছে 8টা করে হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এরা স্থায়িত্ব লাভ করছে এবং সুষম ভাবে একটা বন্ধনে থেকে যাচ্ছে। বুঝতে পারছিস তো? হ্যাঁ, বাস এই জিনিসটা বুঝতে পারলিস, তাহলে আর কোন রকম সমস্যা থাকবে না এই অর্ধ পরিবাহীতে বা সেমি কন্ডাক্টরে। ঠিক আছে, চল এরপরে আরো আগে যাই। এখান থেকে আরো কি কি বুঝতে পারি দেখ। এইখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। ঠিক আছে, অনেক কিছু এখান থেকে আমরা বুঝতে পারি। এটা কি, এটা হচ্ছে ক্লাস ওয়ান মনে কর। ঠিক আছে, আরে এতটাই ভালো করে বুঝ, বেশি ভালো করে বুঝতে গেলে সমস্যা হয়। ঠিক আছে, বেশি ভালো করে বুঝতে, আরে ধোকা দিচ্ছে কেন, আরে ইয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এরপর কি হচ্ছে দেখ। তো আমরা এই যে পরম শূন্য বা 0 কেলভিন উষ্ণতায়, পরম শূন্য বা 0 কেলভিন উষ্ণতায় এই অবস্থায় থাকে একটা অর্ধ পরিবাহী। ঠিক আছে, কি হচ্ছে, পরম শূন্য বা 0 কেলভিন, পরম শূন্য বা 0 কেলভিন, পরম শূন্যতাকে 0 কেলভিন দ্বারা বলা হয়। হ্যাঁ, তো পরম শূন্য 0 কেলভিন উষ্ণতায় কেলাসের প্রতিটি ইলেকট্রনই বন্ধনে আবদ্ধ থাকে, কোনো আধান, কোনো আধান বাহকের অস্তিত্ব থাকে না। তো এখানে দেখতে পাচ্ছি কি, এই যে পরিবাহীটা আছে সেই অর্ধ কি হচ্ছে কেলাসে গঠন করে আছে এই এটা, এই অর্ধ পরিবাহীটা। তো এর ভিতরে এই পদার্থটার বাইরে কোন রকম একটাও কি মুক্ত ইলেকট্রন আছে? সবগুলা যুক্ত হয়ে আছে, আছে না এদিকে এদিকে সবগুলা, তাই তো? তো দেখতে পাচ্ছি সবগুলা বন্ধনে আবদ্ধ হয়ে আছে, একটা ইলেকট্রনও মুক্ত নাই কে। আর মুক্ত যদি ইলেকট্রন না থাকে তাহলে কে বহন করবে তার আধান, আর কি করে সৃষ্টি হবে তার তড়িৎ পরিবহন এই পদার্থের মধ্য দিয়ে হবে, হবে নাই? তাহলে এই যে 0 কেলভিন উষ্ণতায় বা পরম উষ্ণতায় আবার দেখতে পাচ্ছি যে এই যে পদার্থ আছে, একটা অর্ধপরিবাহী পদার্থ, এর মধ্যে কি হচ্ছে, এই যে অর্ধপরিবাহী পদার্থ আছে এর মধ্যে প্রত্যেকটা ইলেকট্রন আবদ্ধ হয়ে আছে, একটা মুক্ত ইলেকট্রন নাই। তো এই সময় বলতে পারি বা 0 কেলভিন বা পরম উষ্ণতায় এই যে একটা অর্ধপরিবাহী পদার্থ কি হিসেবে কাজ করে, অন্তরক হিসেবে কাজ করে। একদম ঠিক, বুঝতে পারলিস তো? অন্তরক বা ইনসুলেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারলিস? একদম ঠিক। চল এবার এই যে অর্ধপরিবাহী পদার্থটা আছে এর মধ্যে আমরা তড়িৎ পাঠাবো। এবার তড়িৎ পাঠাতে গেলে কি করতে হবে? আরে 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 বহুত ইজি হ্যাঁ বাবু। চল, ইলেকট্রন যদি মোটা হাঁটা, আর 2 নম্বর লেখ তুই কি, তড়িৎ পরিবহন। কি লিখবো? পরিবহন ইলেকট্রন, পরিবহন ইলেকট্রন লেখ বা তড়িৎ পরিবহন বাদ। ঠিক আছে, পরিবহন ইলেকট্রন, পরিবহন ইলেকট্রন মানে অফকোর্স ইয়ারা তড়িৎ পরিবহন করবে, বুঝতে পারলিস? ঠিক আছে, আর পরিবহন ইলেকট্রন তার জন্য এদেরকে বলছে কারণ কি এরা পরিবহন করবে, আধানকে পরিবহন করবে পাক্কা। তো এই সম্বন্ধে জানবো যে কি করে পরিবহন ইলেকট্রন, অর্থাৎ একটা ইলেকট্রন কি করে পরিবহন করবে কি, আধান। আর আধান পরিবহন করলে কি হবে বলতো, তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। কি, একদম ঠিক। ওকে, দেখ ভাই কি হচ্ছে দেখ, যে অর্ধপরিবাহী এই অর্ধপরিবাহী ক্লাসটা আছে, এই অর্ধপরিবাহী ক্লাসে যদি আমরা আবার বাইরে থেকে উষ্ণতা দিই, টেম্পারেচার দিই, গরম করি, ঠিক আছে, একটা অর্ধপরিবাহী যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে যদি বাইরে থেকে আমরা উষ্ণতা দিয়ে গরম করি, তাপ দিই, তাহলে কি হবে, এর ভিতরের যে ইলেকট্রন গুলা আছে না, সেই ইলেকট্রন গুলা কি করবে, সেই ইলেকট্রন গুলা কি করবে রে, এই তাপ শক্তিটা গ্রহণ করবে। আর তাপ শক্তি গ্রহণ করে করবে নিজেদের শক্তিটা, গতি শক্তিটা বাড়াবে। বুঝতে পারলিস তো? আর গতি শক্তি যখন বাড়াবে তো কি হবে বলতো, প্রত্যেকটা এই ক্লাসের ভিতরে প্রতিটি ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রন কি করবে, কাঁপবে পুরা। ওকে, কাঁপার পর এক সময় কি হবে বলতো, কাঁপার পরে এই যে তাপ শক্তি যেটা গ্রহণ করছে, এই তাপ শক্তি যদি আমরা আরো বেশি দিতে থাকি তাহলে একটু একটু সময় পরে বা কিছু সময় পর এই যে ভিতরে যে ইলেকট্রন গুলা আবদ্ধ হয়ে আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে আছে ইলেকট্রন গুলা, সেই ইলেকট্রন গুলা কাঁপতে কাঁপতে কি হবে বলতো, আর এক সময় কি হবে, এই তাপ শক্তি গ্রহণ করতে করতে অনেক বেশি তাপ শক্তি গ্রহণ করে গতি শক্তি অনেক বেশি বাড়ায় নিবে। তখন কি হবে, এই ইলেকট্রন গুলা কি বলতো, এই সমযোজী বন্ধনটা তাইড়ে ফাইড়ে একদম বার হয়ে আসবে, যেমন এটা বার হয়ে চলে আসবে। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছে কি এই ইলেকট্রনটা এখন মুক্ত হয়ে গেছে, এই ইলেকট্রনটা আর সমযোজী বন্ধনে নাই কে। সেরকম কিছু কিছু ইলেকট্রন বার হয়ে আসে, অনেকগুলা ইলেকট্রন কি হয়, বার হয়ে আসে। ঠিক আছে, বাইরে। আর এগুলোকে বলা হয় কি, মুক্ত ইলেকট্রন। বুঝতে পারছিস তো? এগুলাকে বলে কি, এগুলাকে বলা যায় তোর মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, বুঝতে পারছিস তো?
কি বলতে পারি এগুলাকে? মুক্ত ইলেকট্রন বলতে পারি। তো ইলেকট্রন মুক্ত হয়ে গেছে এখানে, মানে বলতে পারছি যে ইলেকট্রন মুক্ত হলে মানে কি, এবার এরা পরিবহন হবে, এরা আবার আধান পরিবহন করবে, এরা আবার কি করবে, এরা আবারে বর্তনীতে পরিবহন করবে। আর ইলেকট্রনের মুক্ত এগুলা যে আছে, যে মুক্ত ইলেকট্রন গুলা, তারা কি করবে, আধান নিয়ে পরিবহন করবে, তারা আধান পরিবাহক হিসেবে কাজ করবে। আর যখন এরা কাজ করবে তখন কি হবে, এই এই যে ক্লাসিত গঠনটা আছে, ক্লাসিত অর্ধপরিবাহীটা, এর মধ্যে কি হবে বলতো, তড়িৎ পরিবহন হবে। তো এইটাকে বলা হয় পরিবহন ইলেকট্রন। এই যে ইলেকট্রন গুলো আছে সেগুলো ইলেকট্রন পরিবহন ইলেকট্রন, ঠিক আছে। এই ইলেকট্রন গুলির জন্যই সিলিকন বা জার্মেনিয়ামের ক্লাসে তড়িৎ প্রবাহ হয়, বুঝলি তো। এই যে ইলেকট্রন গুলা, মুক্ত ইলেকট্রন গুলা বাইরে বেরিয়ে আসে, এই ইলেকট্রন গুলা কি জন্য কি হতো, এই ইলেকট্রন গুলার জন্যই সিলিকন বা জার্মেনিয়ামে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। বুঝতে পারলিস তো কি করে হচ্ছে? আমরা তাপ দিচ্ছি বলে। কোন রকম ডাউট রাখি না কনসেপ্টে, না বুঝতে পারলে আমাকে 100% কিন্তু কমেন্টে জানাস, আমি অপেক্ষা করবো তোর কমেন্টের, ওকে? ঠিক আছে। তাহলে কি বলতে পারি যে এই ইলেকট্রন গুলোর জন্য সিলিকন বা জার্মেনিয়ামে প্রয়োগ করলে জার্মেনিয়ামে ক্লাসে তড়িৎ পরিবাহিত হয়। এই আধান বাহক মুক্ত ইলেকট্রন গুলিকে, এই আধান বাহক মুক্ত, এই যে ইলেকট্রন গুলো বার হয়ে আছে আধান বাহক, এটা কি হচ্ছে, আধান বহন করছে। এই আধান বাহক ইলেকট্রন গুলিকে আমরা বলতে পারি কি, পরিবহন ইলেকট্রন। ঠিক আছে, এগুলাকে বলা হয় তোর পরিবাহী ইলেকট্রন। আশা করি কিছু বুঝতে পেরেছিস। ঠিক আছে, কোনো রকম ডাউট যদি থাকে তো 100% কমেন্টে জানাস। ভিডিওটা বা লেকচারটা অনেক বেশি বড় হয়ে যাবে ক্লাসটা, তার জন্য এখানে শেষ করছি, আর পরের লেকচার আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ওকে? অল দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা কর, যদি ভালো লাগে তো কমেন্ট করিস, আর না ভালো লাগলে তো 100% কমেন্ট করিসই। বাই। শেয়ার করতে ভুলিস না।